আপনার লজ্জা লাগে না? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে জোর করে তুলে নিয়ে এসেছেন বিয়ে করার জন্য। লজ্জা কেন করবে? আমার ইচ্ছে হয়েছে তোমাকে বিয়ে করব, তার মানে করব। এই ফিহা কারো ইচ্ছেতে চলে না। আপনি ভাবলেন কিভাবে আপনার মতো এমন বেয়াদব অসভ্য মেয়েকে আমি বিয়ে করব? আপনার পোশাকের হাল দেখেছেন? কোনো ভদ্রবাড়ির মেয়েরা এমন পোশাক পরে না। আরে তুমি বোধহয় জানো না, টাকা যত বেশি হয় পোশাক তত ছোট হয়। এসব টাকার কামাল। সেসব আপনাদের মতো বড়লোক বিগড়ে যাওয়া মেয়েদের জন্য। আমারও ঘরে বোন আছে, আর আমাদের টাকা পয়সাও কম নাই। আমার বোন পর্দা ছাড়া বাড়ির বাইরে যায় না। সেখানে আপনি আমার মতো পরপুরুষের সামনে স্লিভলেস হাতা জর্জেট শাড়ি পরে আছেন, তাও আবার এমন শরীর বের করে পরেছেন। শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট। আরে বাস, বিয়ে নাই হতে এত খুঁটিয়ে দেখা শুরু করে দিছো জান। এখনো তো কত কিছু বাকি, বিয়েটা হোক, তারপর দেখাবে কোথায় কোন ভাঁজ। বেহায়া বেশরম মেয়ে মানুষ, শুনুন, আমাদের বাড়িতে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার মতো মেয়েদের জন্য আমার বাড়ি না। আরে জান, নামাজ পড়ে তো কি হয়েছে? ওরা ওদের কাজ করবে, আমি আমার কাজ করব। ওরা নামাজ পড়বে, আমি পার্টি করব, সিম্পল। আরাফ রেগে চলে যেতে নিল। ফিয়া তার গার্ডদের ইশারা করলো, সাথে সাথে আরাফকে গার্ড ঘিরে ধরল। আরাফ অবাক হয়ে ফিয়ার দিকে তাকালো। ফিয়া দুষ্টু হেসে বলল, বিয়ে না বিয়ে না করে তো যেতে পারবে না জান। এখানে তোমাকে বিয়ে করার জন্য আনা হয়েছে, চেহারা দেখার জন্য না। আপনি কি পাগল? চিনেন না জানেন না একটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন? ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? কে বলেছে তোমাকে আমি চিনি না? তোমাকে তো আমার থেকে কেউ বেশি চেনে না, আরাফ চৌধুরী। আপনি আমাকে কিভাবে চিনেন? আমি তো আপনাকে চিনি না, জীবনে কখনো দেখেছি বলেও মনে হয় না। ফিয়ার ঠোঁটের কোণে রহস্য হাসি ঝুলিয়ে বলল, দেখার জন্য মন থাকা লাগে আরাফ, সেই মন কি তোমার আছে? অযথা এত বকবক করো না, তাড়াতাড়ি কবুল বলো, এই কাজে বিয়ে পড়ান। আরাফ প্রতিবাদ করতে গেল, কিন্তু ফিয়া তার গার্ডদের ইশারা করতে তারা আরাফের মাথায় বন্দুক তাক করলো। আরাফ অবাক, বিস্মিত, বাকরুদ্ধ হয়ে গেল। সে রেগে চিৎকার করে বলল, এসব কী ধরনের বেয়াদবি হচ্ছে? আমি কিন্তু কাউকে ছাড়ব না। ছাড়াছাড়ি পরে, আগে তো ধরো। এর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি কবুল বলো। আরাফ আর কি করবে? জানের মায়া সবারই আছে, তাই সে কিছুটা ভয়ে বিয়েটা করে ফেল। কিন্তু ফিয়া কেন তাকে বিয়ে করলো এই বিষয়টা তার অজানা, কারণ এই মেয়েকে সে চিনেই না। আজই প্রথম দেখল। বিয়ে সম্পূর্ণ হতেই ফিয়ার চোখে এক রহস্য ভেসে উঠল, যেন এটা তার বহুদিনে প্রতীক্ষার ফল। বিকেলের রোদটা আজ একটু কেমন যেন অদ্ভুত, হালকা লালচে আলো গায়ে মেখে চুপচাপ দাঁড়িয়ে আছে আরাফ। পাশে দাঁড়িয়ে আছে একেবারে ঝড় তুলে আসা ফিয়া, তার মুখে দুষ্টু হাসি, ঠোঁটের কোণে একরাশ আত্মবিশ্বাস। চলো যান, এখন তোমাদের বাড়ি যাই। আপনি আমাদের বাড়ি যাবেন মানে? তো বিয়ে হয়েছে, এখন কি আমি বাপের বাড়ি বসে থাকবো? বউ হয়ে গেছি মানে এখন তোমার বাড়িতেই যাব। কিন্তু আপনি এই পোশাকে যাবেন না। এই রকম কাপড় পরে কেউ আমাদের বাড়িতে ঢুকতে পারে না। আমার মা এই দৃশ্য দেখে চমকে যাবেন। আহা, তোমার মা চমকালে আমার কি আসে যায়? আমি যেভাবে থাকতে ভালোবাসি সেভাবেই থাকবো। এই ফিহাকে কেউ শেখাতে পারে না জান কোথায় কি পড়তে হবে। আরাপ মুখে কিছু না বলেও মনে মনে কেমন যেন অস্বস্তি কাজ করছে। এমন এক অচেনা বেয়াদব অথচ অদ্ভুত আত্মবিশ্বাসী মেয়ের সাথে সে বিয়ে করেছে, সেটাও বন্দুকের মুখে। গাড়িটা একসময় থামল চৌধুরী ভিলার সামনে। দোতলা সাদা রঙের বাড়ি, সামনে বাগানে ভরা টকবকে গাঁদা ফুল। আরাফের মা আয়েশা বেগম বারান্দায় দাঁড়িয়েছিলেন। ছেলেকে দেখে মুখে হাসি ফুটেছিল, কিন্তু সাথে সাথেই তা মুছে গেল যখন তার চোখ পড়ল ফিয়ার উপর। তিনি নিচে নেমে এলো আরাফের কাছে, তারপর বলল, বাবা, এই মেয়েটা কে? আমি আপনার বৌমা, শাশুড়ি মা। আমাকে বরণ করবেন না? বৌমা? কবে? কিভাবে? আরাফ, এটা কি সত্যি কথা? মা, উনি আমাকে জোর করে বিয়ে করেছে। আয়েশা বেগম এক মুহূর্তে হতবাক হয়ে গেলেন। তিনি ছেলেকে ভালো মতোই চেনেন, ভদ্র, শান্ত, মিষ্টি কথা বলা। ছেলেটা এমন কোনো ঝামেলায় যাবে না জানতেন,
কিন্তু মেয়েটির মুখেই দুষ্টু হাসি আর তার বেপরোয়া চোখ দুটো যেন পুরো বাড়িটা কাঁপিয়ে দিচ্ছে। জোর করে বিয়ে মানে? তুমি কি বলছো এসব বাবা? আরে শাশুড়ি মা, জোর বললে কিন্তু আমি কষ্ট পাবো। আমি তো ভালোবেসে বিয়ে করেছি জানকে, তবে একটু নাটক ছাড়া প্রেম জমে না। প্রেম? কোন প্রেম? আমি আপনাকে চিনি না, দেখিনি কখনো। তুমি চেনো না, কিন্তু আমি চিনি জান, খুব ভালো করে চিনি। ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাসও যেন থেমে গেল কিছুক্ষণ। আয়েশা বেগম ছেলের দিকে তাকিয়ে বুঝতে চাইলেন সত্যিটা, কিন্তু ফিয়ার চোখে সেই রহস্যভরা হাসি যেন সব উত্তর গিলে ফেলছে। যাই হোক, এখনকার জন্য ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে এসব বলা যায় না। উফ, এই তো আমার শাশুড়ি মা। জান, দেখলে তো আমি বলেছিলাম না শেষ পর্যন্ত সবাই আমাকেই পছন্দ করবে। আপনি বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি না জান, এখন থেকে আমি তোমার বউ, তোমার ঘরে তোমার পাশে তোমার বালিশে ঘুমাবো। এখন বলো, সামলাতে পারবে তো আমাকে? আরব রাগে ঘরে চলে গেল, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে থাকা ফিয়া চুপ করে তার দিকে তাকিয়ে রইল। চোখে কেমন এক অদ্ভুত ঝিলিক, যেন এই বিয়ের পেছনে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে, যা সময় একদিন খুলে দেবে। আরব ঘরে এক কোণে দাঁড়িয়ে আছে, তার মুখে স্পষ্ট রাগ, চোখে বিরক্তি। অন্যদিকে ফিয়া দিব্যি সোফায় বসে কফির কাপ হাতে নিয়ে চুমুক দিচ্ছে, যেন নিজের শ্বশুরবাড়ি না, নিজের রাজ্য। আয়েশা বেগম শান্তভাবে ছেলের পাশে এসে দাঁড়ালেন। তিনি অনেক কিছু দেখেছেন জীবনে, কিন্তু এমন বেয়াদবার বেপরোয়া মেয়েকে এই প্রথম দেখছেন। মুখে দৃঢ় হাসি, কিন্তু কণ্ঠে এক ধরনের দৃঢ়তা। বিয়ে করেছো ভালো কথা, কিন্তু এই বাড়িতে থাকতে হলে একটা কথা মনে রাখবে মা, আমাদের ঘরে মেয়েরা ভদ্রভাবে থাকে। সোজা কথায় এই ধরনের পোশাক এখানে চলে না। আমাদের পরিবারের মেয়েরা পর্দা করে, নম্রভাবে চলে। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে সেভাবেই থাকতে হবে। ফিয়া কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল আয়েশা বেগমের দিকে, চোখে মৃদু ঝিলিক, ঠোঁটে এক চওড়া হাসি। তারপর ধীরে ধীরে কফির কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। শাশুড়ি মা, আপনি হয়তো জানেন না, আমি কারো শর্তে চলি না। এই পোশাকগুলোই আমি পরবো, কারণ আমি যেভাবে আরাম পাই সেভাবেই বাঁচি। কেউ আমাকে শেখাবে না কিভাবে চলতে হয়। তুমি বুঝতে পারছো কি বলছো? একদম বুঝে বলছি শাশুড়ি মা, আপনি আমাকে বাধা দিতে আসবেন না, ভালো হবে না। আমি নিজের মতো থাকবো, এটাই আমার স্বভাব। মুহূর্তেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আয়েশা বেগম কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন ফিয়ার দিকে। তার বুকের ভেতর কেমন যেন ধুকপুক করছে। এমন মেয়ে তিনি কোনোদিন ভাবেননি যে তার ঘরে আসবে। এই মেয়ে যে একেবারে অন্য জগতের। মা, আমি ভেবেছিলাম এই মেয়েকে ঘরে আনা মানেই বিপদ ডেকে আনা। ফিয়া হেসে পাশ ঘেঁষে এসে দাঁড়ালো আরাফের সামনে। তার চোখে দুষ্টু ঝিলিক, কণ্ঠে রোমাঞ্চ মেশানো একরাশ আত্মবিশ্বাস। জান, শাশুড়ি মা রাগ করেছে মনে হয়। এখন যদি একটু আমাকে তোমার ঘরটা দেখিয়ে দাও, তাহলে হয়তো রাগটা কেটে যাবে। আমার ঘরে যাবেন না এখন? ঘর তো এখন আমারও জান, এখন তোমার মতোই আমার অধিকার আছে সেখানে ঢোকার। কথাগুলো বলে ফিয়া নিঃশব্দে সিঁড়ির দিকে হাঁটা দিল। আয়েশা বেগম স্তব্ধ হয়ে রইলেন, আর আরাফ চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল ফিয়ার পেছনে, রাগ, অবিশ্বাস আর এক ফোঁটা কৌতূহলের মিশলে। মনে হলো এই মেয়েটার ভেতরে কিছু আছে যা সে এখনো বোঝেনি, কিন্তু একদিন হয়তো সব উলটপালট করে দেবে তার শান্ত জীবনটা। বিকেলের পড়ন্ত আলোটা ঘরে হালকা ছায়া ফেলেছে। আরফের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেওয়ালে পরিবারের ছবি, টেবিলে কিছু বই। এই ঘরটায় সবসময় শান্তির গন্ধ লেগে থাকতো, কিন্তু আজ সব বদলে গেছে। ফিয়া দিব্যি খাটের মাঝখানে আদর্শা হয়ে ফোন চালাচ্ছে, চুলগুলো একপাশে ছড়িয়ে আছে, মুখে তৃপ্তির চাপ, যেন এটা তার নিজের বাড়ি, নিজের রাজ্য। চোখে সানগ্লাস, এক হাতে মোবাইল, অন্য হাতে চিপসের প্যাকেট। আহা, কি শান্তি! জানের ঘরটা একদম পারফেক্ট। আমি ঠিকই ভেবেছিলাম এই ছেলেকে না পেলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত। হঠাৎ দরজায় টোকা পড়ল, ঠক ঠক। ফিয়া মুখ না ঘুরিয়েই পড়ল। কে? দরজার ওপাশ থেকে মিষ্টি গলা ভেসে এলো। কাজের মেয়ে সেলিনা বলল, ম্যাডাম, আপনাকে খাবার জন্য ডাকছে। সবাই নিচে ডাইনিং টেবিলে বসেছে। আমি নিচে যাব না, তুমি আমার
খাবার উপরে নিয়ে এসো। কিন্তু ম্যাডাম, এই বাড়িতে কেউ আলাদা খায় না, সবাই একসাথেই নিচে বসে খায়। তোরা এইসব নিয়ম আমাকে শেখাবি না। আমি বলেছি আমার খাবার উপরে আনবি, আর খবরদার ভাত দিবি না আমাকে। আমি ডায়েট করি, আমার জন্য শুধু রুটি আর সবজি দিবি, বুঝলি? সেলিনা ভয়ে ভয়ে মাথা নিচু করে শুধু বলল। জি ম্যাডাম। তারপর তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিচে এসে রান্নাঘরে ঢুকতেই আয়েশা বেগম তাকে দেখে বলেন, কি রে সেলিনা, এত দেরি কেন? উপরে গেলি না? বৌমা আসছে না নাকি? সেলিনা কাপা গলায় কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল। ম্যাডাম বলেছে উনি নিচে আসবেন না, খাবার উপরে নিতে। আর বলেছে ভাত যেন না দেয়, উনি ডায়েট করেন, শুধু রুটি আর সবজি দিতে। আয়েশা বেগমের মুখের রং মুহূর্তেই বদলে গেল, চোখে আগুন জ্বলছে যেন। হায় আল্লাহ, কোন ধরনের বেয়াদবি এটা? বিয়ের দিনে ঘরে শুয়ে থেকে আদেশ দিচ্ছে আমাদের ঘরে কেউ আলাদা খায় না, এই নিয়ম কেউ ভাঙতে পারে না। এই, তুই কাকে বিয়ে করলি আরাফ? পাশে বসেছিল আরাফ। সে চুপচাপ মাথা নিচু করে সব শুনছিল, কিন্তু মায়ের মুখের সেই রাগের ছাপ দেখে তার রক্ত ফুটে উঠল। মা, আমি সত্যি বলছি, এই মেয়েকে আমি চিনি না, জীবনে কখনো দেখিনি। জোর করে বন্দুক দেখিয়ে আমাকে বিয়ে করিয়েছে। এই অসভ্য উদ্ধত মেয়েটা আমার কপালে জুটলো কিভাবে আমি বুঝতে পারছি না। আয়েশা বেগম তীব্র দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। তুমি চেনো না জেনেও বিয়ে করলে? মা, আমি চাইনি এই বিয়ে, কিন্তু ওরা আমাকে বন্দুক ঠেকিয়ে বাধ্য করেছে। ঘরে এক মুহূর্তে নীরবতা। তারপর আয়েশা বেগম চুপচাপ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে তীব্র রাগের সঙ্গে মিশে আছে অপমানের ছায়া। আমি এখনই গিয়ে ওর সঙ্গে কথা বলবো। এই বাড়িতে কেউ নিজের নিয়মে চলে না। তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন আর পিছন পিছন গেল। দরজা খুলতে দেখা গেল ফিয়া খাটে শুয়ে টিকটক স্ক্রল করছে, কানে হেডফোন, যেন কিছুই হয়নি। বৌমা, একবার নিচে আসতে বলেছিলাম, তুমি গেলে না। এখন আমি বলছি, এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে। আলাদা খাওয়া, আলাদা আচরণ, এসব এখানে চলে না। শাশুড়ি মা, আপনি রাগ করলে কিন্তু মুখে দাগ পড়ে যাবে, সাবধান। আর নিয়মের কথা বলছেন? আমার নিজের নিয়মেই আমার জন্য যথেষ্ট। আমি যেমন খেতে চাই তেমনই খাবো। তুমি বুঝে কথা বলছো তো? একদম বুঝে শাশুড়ি মা। আমার খাবার উপরে দেবেন, নিচে আসবো না। আমি আমার মতো বাঁচতে জানি। আয়েশা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তার মুখে রাগ, লজ্জার, অবিশ্বাসের মিশেল। তিনি নিচে নেমে গেলেন ধীরে ধীরে। আরফ দরজার পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল ফিয়ার দিকে। তার চোখে একরাশ রাগ, কিন্তু কোথাও যেন এক টুকরো প্রশ্ন। এই মেয়েটার সাহস এতটা কেমন করে? আর কেন জানি মনে হচ্ছে এই বেপরোয়া হাসির আড়ালে লুকিয়ে আছে একটা বড় রহস্য। দরজার পাশে দাঁড়িয়ে আছে আরফ, মুখে রাগ, চোখে ঝড়। সে ঠিক বুঝে উঠতে পারছে না এই মেয়েটা পাগল নাকি নাটক করছে। ফিয়া হঠাৎ চোখ তুলে ওকে দেখে ফেলল। ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। ধীরে ধীরে উঠে এসে এগিয়ে গেল তার দিকে। জান, দাঁড়িয়ে আছো কেন? ওখানে আমার ঘরে এসো। আপনার ঘর না, এটা আমার ঘর। ফিয়া হেসে হঠাৎ তার হাত ধরে টান দিল। আর অবাক হয়ে সামলে ওঠার আগে সে তাকে টেনে নিয়ে এলো বিছানার ধারে। তার চোখে একরাশ দুষ্টামি, এক ফোঁটা অধিকার। বিয়ে হয়েছে আজ কয়েক ঘন্টা হয়ে গেল জানো, অথচ তুমি একবারও আমার কাছে এসে তাকাওনি। আমার মতো একটা মেয়ে তোমার পাশে, আর তুমি এত শান্ত। এটা কেমন বর রে? এসব কি আচরণ করছেন আপনি? একটু ভদ্রভাবে কথা বলা শিখুন। আহা, ভদ্রতা সবসময় মানায় না জান। কখনো কখনো ভালোবাসা পেতে হলে একটু পাগল হতে হয়। আপনার মতো মেয়েদের আমি চিনি। আপনার মধ্যে কোনো লজ্জা নেই, কোনো আদব নেই। আমি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই। ফিয়ার মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে এক মুহূর্তে আগুন জ্বলে উঠল। ঠোঁট শক্ত করে কামড়ে নিল সে। ঘৃণা করবে তুমি? ঠিক আছে, করো, কিন্তু এ কথা মনে রেখো জান, আমি তোমার বউ। বউকে অবহেলা করা যায় না। সে যত রাগী হোক, যত বেয়াদপি মনে হোক, শেষ পর্যন্ত বউ তো বউই। আরফ চুপ করে গেল। তার বুকের ভেতর কেমন যেন অদ্ভুত একটা চাপা অনুভূতি, রাগ, অস্বস্তি, আবার কোথাও একটা অজানা কৌতূহল আছে। তুমি যতই রাগ করো না কেন জান, আমি কিন্তু তোমার জীবনে এসেই যাব। তোমার এই রাগও একদিন
ভালোবাসায় গলে যাবে, আমি বাজি ধরলাম। আরব কিছু বলতে গেল, কিন্তু ফিয়ার চোখে যে ঝড়টা দেখলো তাতে সে থেমে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। দুজনের নিঃশ্বাসে বাতাস ভারী হয়ে উঠল। ফিয়া চুপচাপ সরে গেল পাশে, চোখ নামিয়ে শুধু বলল, জান, আমি হয়তো তোমার মতো শান্ত না, কিন্তু ভালোবাসতে জানি খুব। একদিন তুমি বুঝবে এই বেয়াদব মেয়েটাই তোমার জীবনের সবচেয়ে বড় পাগলামি আর সবচেয়ে সত্যি অনুভূতি। তারপর ধীরে ধীরে ফিয়া জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাত নেমেছে, চাঁদের আলো তার মুখে পড়ে ঝলমল করছে। অন্যদিকে আরব স্থির হয়ে তাকিয়ে আছে, রাগ আর বিভ্রান্তি মিশেলে এক অদ্ভুত নিঃশব্দে বন্দী হয়ে আছে সে। রাতের আধারে তখনও পুরো বাড়িটা ঘিরে ধরেছে। রান্নাঘর থেকে ভেসে আসছে তরকারি গন্ধ। কাজে মেয়ে ট্রে হাতে ফিয়ার রুমে ঢুকলো, রুটি আর সবজি নিয়ে। ফিয়া তখন আয়নার সামনে বসে চুলে ব্রাশ করছে। চোখে মুখে রাজকীয় গাম্ভীর্য, ঠোঁটে হালকা রাগের দেখা। কাজের মেয়ে মাথা নিচু করে বলল, আপা খাবেন? রুটি আর সবজি এনেছি। ফিয়া আয়না থেকে তাকিয়ে বলল, ওসব তোমাদের স্যারকে দাও, আমি এসব কিছু খাবো না। কাজে মেয়ে কিছু বলতে চাইলো, সাহস পেল না। আস্তে করে ট্রেটা রেখে নিচে নেমে গেল। আর তখন ডাইনিং টেবিলে বসে আছে। টেবিলের উপরে তার মা আয়েশা বেগম, মুখে গাম্ভীর্য। তিনি ধীরে ধীরে বলেন, আরাফ, তোমার বউকে একটু আদব কায়দা শিখিয়ে দিও। তোমার বাবা বেঁচে থাকলে এমন বেয়াদবি সহ্য করতে পারতেন না। আমাদের পরিবারের মেয়ে বউরা কখনো এভাবে পোশাক পরে না, এভাবে কথা বলে না। সমাজে আমাদের মান সম্মান আছে ছেলে। মা, এই মেয়েকে কেউ বোঝাতে পারবে না। একদম বেয়াদব, জেদি, নিজের মতো চলে। আমি কিছু বললেই চিৎকার শুরু করে দেয়। যে কাজ রেগে হয় না সে কাজ ভালোবেসে হয় বাবা। রাগ করে কিছু বোঝাতে গেলে উল্টো মানুষ দূরে সরে যায়। চেষ্টা করো, ভালোবাসা দিয়ে বোঝাও। ভালোবাসা? মা, ভালোবাসা তো দূরের কথা। এই মেয়েকে দেখলেই আমার বমি আসে। এমন অহংকারী, এমন জেদি মেয়ে আমি জীবনে দেখিনি। মায়ের চোখে এক চিলতে হতাশা ফুটে উঠল। বিয়ে হয়ে গেছে আরাফ, এখন এই সংসারটাই আমার বাস্তবতা। স্ত্রী যেমনই হোক তাকে মানিয়ে নিতে শেখা একজন স্বামীর দায়িত্ব। যে স্ত্রীকে তুমি আজ ঘৃণা করছো, কাল হয়তো সেই মেয়ে তোমার জীবন বদলে দিতে পারে। একটু ধৈর্য ধরো বাবা। আর কিছুক্ষণ চুপ করে রইল, মাথা নিচু। মায়ের মনে দাগ কাটছে ঠিকই, কিন্তু মনটা তেমন রাজি হচ্ছে না। খাওয়া শেষ করে চুপচাপ উঠতে গেল সে। আয়েশা বেগম আবার বললেন, ওর উপর চিৎকার না করে একদিন ভালোভাবে বসে কথা বলো। হয়তো ভিতরে অনেক কষ্ট জমে আছে, যেটা তুমি দেখছো না। আরব কিছু না বলেই চলে গেল। পেছনে তার মায়ের মুখে নিঃশ্বাসের শব্দ। ছেলে মানুষ বোঝে না। উপরে গিয়ে দরজার সামনে দাঁড়ালো আরব। দরজাটা আধা খোলা। ফিয়া সোফায় বসে ফোন স্ক্রল করছে। পরনে আবারও সেই হালকা স্লিপলেস পোশাক, যেটা নিয়ে তার মা সকালে রাগ দেখিয়েছিলেন। আরব চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনার খাবার দিতে এসেছিল, খাননি কেন? খিদে নেই, তুমি খেয়ে নাও। মা বলেছেন এমন পোশাক পরে থাকতে পারবে না এই বাড়িতে। এটা আমাদের পরিবারের নিয়ম। নিয়ম মানার জন্য আমি এখানে আসিনি। কতবার বলতে হয় এই কথা? আরব এবার একটু এগিয়ে গিয়ে বলল, ফিহা, একবার হলেও ভাবেন আপনি এখন এই পরিবারের অংশ। মা কষ্ট পেলে সেটা আমারও কষ্ট। একটু সম্মান দেখান। ফিয়া তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, সম্মান দিতে হয় তাদের যারা আমাকে সম্মান দিতে জানে। তোমার মা যদি আমার পোশাক দেখে সমাজের মান সম্মান হারায়, তাহলে আমার জীবনের মানে কোথায়? আমি আমার মতোই থাকবো। তাই তো, আপনার মতো মেয়েদের কেউ বোঝাতে পারে না, শুধু নিজের ইচ্ছেতেই চলে। একদম ঠিক ধরেছো জান, আমি আমার মতোই চলবো, তুমি চাইলেও থামাতে পারবে না। আরব চলে যেতে যেতে পেছন ফিরে একবার তাকালো। ফিয়ার চোখে তখন একরকম বিদ্রোহ ঝিলিক দিচ্ছে, রাগ, অহংকার আর অদ্ভুত এক আকর্ষণ মিশে থাকা দৃষ্টি। নিজের মনে আরব বলল, মা ঠিকই বলেছিল, রেগে নয় ভালোবেসে বোঝাতে হয়। কিন্তু এই মেয়েকে ভালোবেসে বোঝানো সম্ভব কিনা সেটাই এখন আমার চ্যালেঞ্জ। রাত পেরিয়ে যখন সময় এগোতে লাগলো, ঘরটা নীরব। ঘণ্টাখানেক আগে ডাইনিং টেবিলে আলো নিভে গিয়েছিল। বাইরের রাস্তা থেকেও শব্দ কম। ঘরটা ছিল ভাষাহীন, কেবল এতটুকু বাতি জ্বলছিল জানালার পাশে। চাঁদের হালকা আলো
ফালিকাটা হয়ে পড়েছে পদ্মার ফাঁকে। রাত 12টা। আর পা দিয়ে ঘরের দিকে এসেছিল। সে হাত দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকতেই দেখল ফিয়া নিজের আলাপ অভিনয়ে রং তুলছে অদ্ভুত এক ঝিলিক। ফিয়া উঠে দাঁড়ালো, চোখে খুনসুটি, মুখে একটা চওড়া ঠোঁটের বাঁক। আমি সোফায় চলে যাচ্ছি, আপনি বিছানায় শুয়ে পড়েন, আরাম করেন। সিনেমা নাকি গল্প বলছো? বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী আমরা। আজ রাতটা আমাদের বাসর রাত, তুমি আমাকে আদর করবে। আপনার মতো মেয়ের কাছে আমি কাছে যেতেই অবজ্ঞা অনুভব করি। ফিয়ার চোখে এক মুহূর্তে জ্বালা আর উচ্ছ্বাস দুটি মিশে এক অদ্ভুত অনুভবে রূপ নিল। সে কিছুই বলল না, কেবল গ্রাসে এগিয়ে এসে আরাফের হাত ধরে টেনে আনলো। আমি জোর করব না। তুমি যদি রাজি না থাকো আমি সরে যাই, কিন্তু আজ রাতে আমি চাই তুমি খানিকটা কাছাকাছি হও। আজ আমাদের বাসর রাত, আমার জন্য একটু ভালোবাসা দাও। আরাফ প্রথমে পিছু হটল, চোখে লেগে থাকা রাগার অপমানের রেশ, কিন্তু ফিয়ার কণ্ঠে এমন ইতস্ততি মেশানো অনুনয় ছিল তা অচেনা অন্যের মতো আরাফকে নাড়া দিল। সে নিঃশ্বাস ফেল, অপ্রকাশ্য সমর্থন এবং অব্যক্ত দুর্বলতার মোকাবিলা করতে সে নিজের ভেতর দিয়ে একটুকু কোমলতা বের করলো। আমি কখনো পারবো না আপনার কাছে আসতে। ফিয়া তখন ভান করল না, তার চোখে সদ্য জাগা আস্থা, মুখে কোমল চাহনি। সে আরাফের হাতটা নিয়ে নিজের কাঁধে রাখল। ফিয়া আরাফকে নিয়ে ধীর গতিতে বিছানায় এসে বসে পড়ল। সামনের কোণাটায় একটু দূরত্ব ছিল, আবার কাছে হতে এক ধাক্কা দিয়ে দূরে যাওয়াটা ছিল না। ঘরটা নিঃশব্দ, কেবল নিঃশ্বাস ছাড়া আর হৃদয়ের তালমেলা ভার। জান, আমি তোমাকে জোর করে কিছু করতে চাই না, করাতেও চাই না। আমি চাই তুমি আমায় জানো, ভালো বা খারাপ সবটা জানো। আজ রাতে একটু হও, সামনে থেকে হাতটা ধরো। এটা কিছুতেই সম্ভব না। আপনার কাছে আসতে আমার গা ঘিন ঘিন করছে। আপনার মতো বাজে মেয়ের আশেপাশে আমি থাকতে চাই না। কেবল নিঃশ্বাস আর হৃদয়ের তালমেলাই ভরা। ফিয়ার মেজাজ গরম হয়ে গেল। সে আপোষে আরবকে কাছে পেতে চাচ্ছিল, কিন্তু আরব যে এরকম গো ধরে বসে থাকবে সে সেটা বুঝতে পারেনি। এমন লাস্যময়ী সুন্দরী কাছ থেকে কোনো পুরুষ ফিরতে পারে না। যেখানে ফিয়াকে এক রাতে পাওয়ার জন্য ছেলেরা তার পিছনে ঘুরে, আর আরব তাকে এত কাছে পেয়েও অবজ্ঞা করছে। ব্যাপারটা ফিয়ার ইগোতে লাগলো। সে ধাক্কা মেরে আরবকে বিছানায় ফেলে দিল। তারপর সে আরবের উপর উঠে বসলো। আরব আতঙ্কিত হয়ে গেল। আরব রাগী কণ্ঠে বলল, কি করছেন আপনি এসব? সরুন বলছি। জান, আমি তো তোমাকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার ইগোতে হার্ট করলে। আমার মতো সুন্দরীকে তুমি রিজেক্ট করেছো, এর ফল তো তোমাকে ভুগতেই হবে। একদম বাড়াবাড়ি করবেন না বলে দিলাম। আমি আপনাকে মোটেও পছন্দ করি না। পছন্দ করো না তো কি হয়েছে? আজকের পর থেকে তুমি শুধু আমার কথাই ভাববে। আপনি কি চাইছেন? শরীর দিয়ে আমাকে কিনতে চাইছেন? এই আরাফকে কখনো শরীর দিয়ে বশ করতে পারবেন না আপনি। সেটা তো সময়ই বলবে। জান, এখন কাছে এসো, আদর করো আমাকে। কখনো না। আপনার লজ্জা হওয়া উচিত, যেখানে একটা ছেলে আপনাকে রিজেক্ট করছে আর আপনি তাকে পেতে উঠে পড়ে লেগেছেন। এই ফিহা যা চায় তা হাসিল করে ছাড়ে, হোক সেটা আপোষে বা জোর করে। এই কথা বলেছি ফিহা আরবের ঠোঁট দুটো দখল করে নিল। সমানতালে কামড়ে কিস করতে লাগলো। আরব ছটফট করে উঠল কামড়ের জন্য। মনে হচ্ছে তার ঠোঁট দুটো ছিঁড়ে যাবে, কিন্তু ফিয়া থামলো না। সে একের পর এক কামড় দিতে লাগলো। আরব দিশেহারা হয়ে গেল। একে তো একটা মেয়ে তার কাছে, তার উপর তার শরীরের সাথে তার শরীর স্পর্শ লেগে আছে। আর একটা মেয়ের ঠোঁট যখন একটা ছেলে স্পর্শ লাগে তখন তার শরীরের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়। আর ধীরে ধীরে কন্ট্রোল হারিয়ে ফেলছে। ফিয়া যেন এটাই চাচ্ছে। আরব বেশ কয়েকটা ঢোক গেল। ফিয়া নিঃশাক্ত চোখে তাকিয়ে বলল, কি হলো জান, এখনো আদর করবে না? আমার ইন্টারেস্ট নেই আপনার প্রতি। ফিয়া নিজের ব্লাউজের বোতাম খুলতে খুলতে বলল, সত্যি ইন্টারেস্ট নেই নাকি নিজেকে সংযত করছো? আপনার মতো জঘন্য মেয়েরা তো এমনই হয়, নিজেকে খুলে সবসময় প্রদর্শন করে। আমি এমন কোনো মেয়ের প্রতি আগ্রহী হতে চাই না যাকে সবাই কাছে পেতে স্বপ্ন দেখে। ফিয়া কিছুটা থমকে গেল আরবের কথা শুনে। আর কি সত্যি এত ভালো?
একটা মেয়ে তার কাছে নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছে আর সে গ্রহণ করছে না। ব্যাপারটা একটু বেশি সিনেমাটিক মনে হলো ফিয়ার কাছে। ফিয়ার ব্লাউজটাও খুলে ছুঁড়ে মারল, তারপর আরাফের একদম কাছে চলে গেল। আরব চোখ বন্ধ করে ফেল। এরকম দৃশ্য সামনে থেকে দেখে নিজেকে কন্ট্রোল করা সম্ভব না। ফিয়া আরাফের মুখে দুই পাশে হাত দিল, তারপর ঠোঁটে চুমু দিল, কানে কাছে ফিস ফিস করে বলল, এবার নিজেকে কন্ট্রোল করো দেখি, কত সাধু পুরুষ তুমি। আরব দাঁতে দাঁত চেপে আসে। সে যতই মুখে যাই বলুক, সে একদম কন্ট্রোলের বাইরে চলে গেছে। তারপরও সে বলল, এখনো পর্যন্ত কত পুরুষের ছোঁয়া লাগিয়েছেন আপনার শরীরে, একটা ছেলের ছোঁয়া পেতে উন্মাদ হয়ে যাচ্ছেন। ফিয়া থমকে গেল। কি বলো এটা? আরব তার চরিত্র নিয়ে প্রশ্ন করলো। সে রাগী বদমেজাজি হতে পারে, কিন্তু চরিত্রহীন নয়। সে রেগে আরবের ঠোঁট কামড়ে ধরল, তারপরে আরবকে বেগতিক স্পর্শ করতে লাগলো। আরব মুহূর্তে কন্ট্রোল হারিয়ে ফেল। ফিয়াকে নিচে ফেলে দিয়ে সে তার উপর উঠে গেল। নেশাক্ত দৃষ্টি রাখলো ফিয়ার পানে। ফিয়ার চোখে কাছে পাবার আগ্লতা দেখতে পেল। সে আস্তে আস্তে হারিয়ে গেল ফিয়ার মাঝে। ফিয়ার ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠল, যেন সে কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। রাত পেরিয়ে সকাল হতেই জানালার পর্দার ফাঁক দিয়ে সূর্য আলো বিছানায় এসে পড়েছে। ঘরের বাতাসে এক ধরনের অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে আছে। আর চোখ খুলে দেখল তার ভেতরে যেন একটা অপরাধবোধ, রাগ আর অজানা দ্বিধা ঘুরে বেড়াচ্ছে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বিছানার দিকে তাকিয়ে থাকলো। ফিয়া ইতিমধ্যেই জেগে উঠেছে, চোখে রেশমি ঘুমে ছোঁয়া, ঠোঁটে হালকা হাসি। তবে সেই হাসিটা এবার ভিন্ন, রাগি জেদি ফিয়ার চেনা নয়, বরং যেন গর্ব আর ব্যথার মিশ্রণ। ফিয়া ধীরে উঠে বসে, আরফের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এখন বুঝলে জান, আমি যেমনই হই না কেন, আমার চরিত্রে কোনো দাগ ছিল না। আমি রাগে জেদি হতে পারি, কিন্তু নিজের মর্যাদা কখনো হারাইনি। আরব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, মুখে কিছুই বলতে পারল না। তার চোখে স্পষ্ট উঠল বিভ্রান্তি। সে যেন একে বুঝতে পারছে না, মেনে নিতে পারছে না। কিছুটা সময় চুপ থেকে আরব নিচু স্বরে বলল, আপনি যা করেছেন সেটাকে আপনি হয়তো ভালোবাসা ভাবছেন, কিন্তু আমার কাছে ওটা ছিল জোর। আপনি আমাকে বাধ্য করেছেন, নিজের মতো করে কাছে টেনেছেন। আপনি ভাববেন না আমি আপনাকে মেনে নিয়েছি। আপনার মতো মেয়েকে আমি কখনোই আমার জীবনে জায়গা দিতে পারবো না। ফিয়ার ঠোঁটের কোণে একটা দুষ্টু কিন্তু ব্যথামাখা হাসি টেনে বলল, জান, তুমি যেভাবে দেখবে আমি সেভাবে নয়, নিজের মতো করেই বাঁচবো। তোমার মেনে নেওয়া বা না নেওয়াতে আমার জীবন আটকে নেই। আমি তোমার বউ, এই সত্যিটা তুমি বদলাতে পারবে না। তবে একটা কথা মনে রেখো, আজ যা হয়েছে তা আমার জেদের ফল নয়, আমার অনুভবের ফল। একদিন তুমি বুঝবে, জোর নয়, ভালোবাসার অধিকারী ছিল সেটা। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আর মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো, ঠোঁট শক্ত করে চেপে ধরল। ফিয়া ধীরে ধীরে উঠে আয়নার সামনে গেল, চোখে সুরভি মাখল। সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার রাগ, তোমার অভিমান, সব কিছু আমি সময় নিয়ে ভাঙবো জান। দেখো, একদিন তুমি নিজেই এই জেদি মেয়েটাকেই খুঁজবে। বাতাসে তখন এক অদ্ভুত উত্তেজনা, ভালোবাসার নয়, বরং এক গভীর মান অভিমানের গন্ধ। আর চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজা বন্ধের শব্দে ফিয়ার মুখে সেই পুরনো জেদটা আবার ফিরে এলো, তার চোখে লেখা। খেলা এখনো শেষ হয়নি, সবে তো শুরু। সূর্যের আলো তখন জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছে। ফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজে ব্যস্ত। হালকা গুলি লিপস্টিক, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, মুখে সেই চেনা আত্মবিশ্বাসী হাসি। হঠাৎ দরজার বাইরে থেকে আয়েশা বেগমের কণ্ঠ, এই ফিহা, কোথায় যাচ্ছ সকাল সকাল? ফিয়া কাঁধে ব্যাগটা ঝুলিয়ে হালকা হেসে ঘুরে তাকালো। বাইরে একটু কাজ আছে শাশুড়ি মা, ফিরতে দেরি হবে না। কাজ আছে মানে? এখন থেকে আমাদের বাড়ির বউরা যখন তখন বাড়ি থেকে বের হবে নাকি? তুমি ভুলে যাচ্ছ এখন তুমি এই বাড়ির বউ, এইভাবে বাইরে যাওয়া ঠিক না। ফিয়া ভুরু কুঁচকে ঠোঁটের কোণে এক টুকরো দুষ্ট হাসি টেনে নিল। এই আমি চাইলে সব পারি শাশুড়ি মা, কেউ আমার পথ আটকাতে পারবে না। আপনি অযথা চিন্তা করবেন না, আমি সামলে নেব। বলে সানগ্লাস চোখে দিয়ে নির্দ্বিধায় দরজা বেরিয়ে গেল সে। আয়েশা বেগম হতবাক হয়ে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলেন, তারপর নিচে বসা কাজের মেয়েটাকে ডেকে বললেন, এই মেয়ে যা ইচ্ছে তাই করছে, এভাবে চলবে না।
এদিকে কিছুক্ষণের মধ্যেই আরব ঘুম জড়ানো মুখে নিচে নামলো, গায়ে হালকা সাদা শার্ট, চোখে ক্লান্তির ছাপ। আরাফ, তোর বউটা সকাল সকাল কোথায় গেল বলতো? আর ভুরুকুচকে অবাক হয়ে তাকালো। আমি কি জানি মা, ও কি আমাকে বলে গেছে? এমনিতেই ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। চুপ কর, সে তোর বউ, তোর দায়িত্ব ওর খোঁজ খবর রাখা। সংসার করতে হলে দায়িত্ব নিতে হয়, বুঝলি? আরব হতাশ মুখে চেয়ারে বসে পড়ল, কফির কাপটা হাতে নিয়ে নিঃশ্বাস ফেল। প্লিজ মা, ওর কথা বলো না। ও মেয়েটার সাথে কথা বললেই আমার মাথা গরম হয়ে যায়। ও যা খুশি করে বেড়াক, আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। বুঝতে পারছি না এমন মেয়ে কিভাবে আমাদের ঘরে এলো। তুই যদি একটু ধৈর্য ধরতি, হয়তো মেয়েটা বদলে যেত। মা, কেউ যদি বদলাতে না চায় তাকে জোর করে বদলানো যায় না। এই বলে সে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আয়েশা বেগমের চোখে দুশ্চিন্তার ছায়া। আর ফিয়া চলে যাওয়া পথের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, এই মেয়ের ভেতরে নিশ্চয় কোনো রহস্য আছে। এমন জেদি মেয়ে তো হুট করে কারো জীবনে আসে না। দূরে গাড়ির শব্দ মিলিয়ে গেল। ঘরের ভেতর রয়ে গেল শুধু রাগ, অভিমান আর অচেনা দূরত্বের ভার। দুপুরে ঢেউ টুপ করে নেমেছে শহরের ওপর। গাড়ির হেডলাইট কাটাছেঁড়া আলো কেবল দুপথ আলোকিত করেছে। ফিয়া গাড়ির স্টিয়ারিং ছেড়ে চুপচাপ বসে আছে, চোখে অচেনা এক ভাব, হাতে শক্ত করে মোড়ানো ওড়না। সে জানে আজকের দিনটা সাধারণ নয়। গাড়ি থেকে নামলো কবরস্থানের রাস্তায়। সারা জায়গাটা নিঃসঙ্গ, শুধু দূরে কয়েকটা পথচারীর ছায়া আপেক্ষিক ভাঙ্গা। ফিয়া শ্বাস টেনে দরজা খুলে নামলো। পরনে প্যান্ট, টপ, সোজা মাথায় ওড়না সুন্দর করে পেঁচিয়ে ভদ্রতার চাপ দিল, যেন কেউই ভাববে না আগের দিনে সেই হিংস্র বেয়াদব মেজাজটাই তার। ফিয়া ধীরে ধীরে কবরস্থানের ভিতর ঢুকলো। কৌশলে ভদ্রভাবে মাটি থেকে উঠে থাকা কবরের খুঁটি, পালঙ্ক সবই নিঃশব্দে তাকে অভ্যর্থনা জানালো। একেবারে শেষে একটা ছোট কবর চিহ্ন, বামে নেই, নাম নেই, শুধু পুরনো ফুলের কুড়ি কোণে পড়ে আছে। ফিয়া সেই কবরের সামনে থমকে গেল, হাঁটু গেড়ে বসলো। তার কাঁধ থেকে ওড়নার এক কোণা খসে গেল। চেহারা ভদ্র, কিন্তু চোখে বাসা বেঁধেছে এক তীব্র ব্যথা। আলো আধারিতে হালকা ছায়া তার মাথায় পড়ে রহস্য আর এক অদ্ভুত শক্তি জুড়ে দিল। ফিয়া কেঁদে কেঁদে বলল, কণ্ঠে নরম হলো কথাগুলো করা। তুই কষ্ট পাস না সোনা। তোর যারা এই নিকৃষ্টতা করেছে আমি কাউকে ছাড়বো না। সবাইকে আমি গুনে গুনে শাস্তি দেব। তোর প্রতিটা চিৎকার, প্রতিটা আর্তনাদ এখনো কানে বাজে। আমি কি করে সব ভুলে যাব বল? কঠিন শাস্তি পাবেন সে। কথাগুলো এক দীর্ঘ নীরবতার মধ্যে জমে রয়ে গেল। কবরস্থানে ফিয়ার গলা লিপটে আছে প্রতিশোধের তীক্ষ্ণ জ্বলন। তার চোখে যেন কোনো আগুন জ্বলে। নিজের মধ্যে এক অদ্ভুত অনুগৃহীত শক্তি খুঁজে পাচ্ছে সে। ফিয়া সেখানে বসে কিছুক্ষণ চুপচাপ রইল, হাত মুড়ে কফির কাপ ধরার মতো অসহায়। তার বদলে তার মনে এক অদম্য শপথ জন্ম নিল। সে উঠে ধীরে ধীরে গাড়ির দিকে ফিরে এলো। পুরো মন এখন সিদ্ধান্তে খাঁটি। সময় গড়িয়েছে একটা নীরব সিগন্যাল। গাড়ি ছুটল শহরের অন্ধকার রাস্তায়। একদম অন্যরকম পরিবেশে পৌঁছে গেল ফিয়া। রেস্টুরেন্টে গরম আলো, লোকেদের হাসি শোরগোল। এখানে তার বান্ধবীরা আরেক হাল ছড়িয়েছে। বন্ধুরা মুচকি হাসি, এক কাপ চা আর চুমুকের আড্ডায় মগ্ন তারা। অপেক্ষা করছিল ফিয়ার জন্য। সবাইকে দেখে ফিয়ার ঠোঁটে কোণে অদ্ভুত এক ধরন্তরীর হাসি খেলে গেল। সে গাড়ি থেকে নামতেই সবাই যেন বদলে গেল। এখানে সে আবার সেই স্বাধীন বংশবিরামহীন ফিয়া। বান্ধবী সমূহের মধ্যে গরম আলাপ। এসো এসো, রাতটাকে কিভাবে বয়ে আনলি ভাব বলতো। অল্প কথা বড় কথা তোমরা সবাই শুনবে। এখানে উষ্ণ আলো আর মূর্ছনাদায়ক গন্ধের মধ্যে ফিয়া নিজের ঠিকঠাক চেহারা দেখালো। ভদ্র, সাহসী এবং প্রতিশোধের পরিকল্পনায় দৃঢ়। বান্ধবীরা একটু অবাক, একটু কৌতূহলী, কারণ ফিয়ার চোখে এখন কেবল ব্যথা নয়, বরং এক মহৎ উদ্দেশ্য, পরায়ণতার দত্তকে জ্বলে উঠেছে। আড্ডার মধ্যে ফিয়া তাদেরকে সংক্ষেপে বলল কি হয়েছিল, কোথায় গিয়েছিল, কিভাবে মনে কষ্ট জমেছে।
ওদের চোখে এক অপ্রত্যাশিত সম্মতি। কিছুক্ষণ কাঁধে হাত রাখলো। আবার কেউ কেউ নিঃশব্দে ফিয়ার সংবেদনাকে বোঝার চেষ্টা করলো। ফিয়া শেষ করে বলল, আমি কাউকেই ছাড়বো না, প্রতিটা চোখের জলের হিসাব দিতে হবে তাকে। রেস্টুরেন্টের আলোর মধ্যে ফিয়া সেই কথাগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। বন্ধুরা মুচকি হেসে বলল, পরিকল্পনা শুরু হলো। বাইরে কবরস্থানের নীরবতা আর রেস্টুরেন্টের চঞ্চল আলো দুইটি ছাপ একে অপরকে ছুঁয়ে দিল। ফিয়ার চোখে লুকিয়ে থাকা রহস্যটা আরও গভীর হলো, কারণ সে জানে শুরু হয়েছে একটি যুদ্ধ, যেখানে প্রেম বা ঘৃণা সবই একই ছায়ায় থাকবে। রাত গভীর হলো। বাড়ির বাগানে আলো কেটে ছড়িয়ে পড়ছিল। ফিয়া ঢিলে ঢালা ধাপে দরজা খুলে ঢুকলো। সানগ্লাস টেনে ফেলা চুলে হাত বুলিয়ে, হাতে কিছুটা লজ্জাজনিত ঢঙ্গে। তার গলায় নেশার হালকা শিহরণ, চোখে কেমন নাড়া গড়া হাসি। ডাইনিং রুমে আয়েশা বেগম সোফায় বসে, তার কণ্ঠে সকাল থেকেই জমে থাকা ক্লান্তি আর ঘৃণার মিশ্র অশ্রুত শব্দ। ফিয়াকে দেখে তিনি রাগী গলায় আঘাত ছুড়ে দিলেন, সেই গলায় যে আজ রাতে যতগুলো কথা আটকে ছিল। এইসব কি দেখছি ফিয়া? পুরো দিন বাইরে ঘুরে ঘুরে রাতে গিয়ে ড্রিঙ্ক করে ফিরলে, এটা কি ভদ্রবাড়ির বউয়ের কাজ? তোমার এই বেহায়াপনা এই মতো হলে আর আমাদের বাড়িতে তোমার জায়গা হবে না। নিজেকে শুধরে নাও, না হলে এই বাড়ি ত্যাগ করো। ফিয়া ধীর গলায় হেসে উঠল। সে মাথা থামিয়ে আর চোখে আয়েশাকে দেখল। মৃদু কণ্ঠে বলল, আপনি কি ভাবেন আমাকে ঠেকানো যাবে? আমি আমার ইচ্ছে মতো করবো, পারলে ঠেকান তো। আয়েশা বেগমের গায়ে রক্তটা জমে উঠল। মায়ের মুখে যে অহংকার, মর্যাদা, সমাজচিন্তা সবই গর্জে উঠল। কিন্তু সেদিন এমন এক কথা ফোরাবার ভেতরে ছিল আরাফের কণ্ঠ, গোপন ক্ষোভ আর অপমানের আগুন। আরব তখনই সিঁড়ি বেয়ে নেমে এসে দাঁড়ালো। তার চোখে রাগ, মুখে কড়া দায়িত্বের চাপ। সে ফিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মা ঠিক বলেছে। আপনি আরেকটু হলে ও ভদ্রতা দেখাতে পারলেন না। আপনি এভাবে চলাচল করলে আমাদের মান সম্মান যাবে। আপনি কি এমন করে আমাকে তুমি কি এমন করে আমাকে ধমকাবে? তুমি তো বলেছো তুমি আমাকে চাও না, তাহলে আমার বিষয়ে কথা বলছো কেন তুমি? এই কথাগুলো আরাফের রক্তে আগুন জ্বালিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার গায়ে যে অচেনা তীক্ষ্ণতা জেগে উঠল, সেটাই দায়ী হলো ভাঙ্গনটির। আরব তার হাতে থাকা গ্লাস নাড়ে রেখে সামনে এসে ফিয়ার মুখের দিকে হাত বাড়ালো। লাজ বা ভয় নয়, বরং চরম ক্ষোভ। একটি শব্দবিহীন মুহূর্তে আরব ঠাস করে ফিয়ার গাল চেপে ধরল এবং থাপ্পড় খেলো। ঘরের বাতাসে চমকান্ত এক নীরবতা নেমে এলো। ফিয়া এক মুহূর্তে স্থবির হয়ে গেল। তার নেশারেশ অনেকটা কেটে গেল। এটা কোনো খেলনা নয়, এটা ঘর কাতল রাগের বাস্তব স্পর্শ। আয়েশা বেগম হাত মুখে ঢেকে চুপ করে রইলেন। কাজের মেয়েরা অবিশ্বাসে তাকিয়ে রইল। ফিয়ার চোখে প্রথমে ধাক্কা, তারপর ক্ষোভ আর অপমানের নেশা জল। কিন্তু সে চেঁচাতে লাগলো না। সে হঠাৎ রেগে উঠল, ঠোঁট কাটা কণ্ঠে বলল, তোমার এমন সাহস কে দিল আমাকে মারার? তুমি কি করে ভাবছো তুমি আমাকে দমন করতে পারবে? আরবের চোখে তখন এক ধরনের কঠোর ঠান্ডা জমে গেল। সে ফিয়ার হাত ধরে শক্তভাবে টেনে নিল, যেন কেউ তাকে ঠেকাতে চাইলে সে আর স্থির থাকবে না। দরজার দিকে টেনে রেখে বলল, চুপ করেন। এই বাড়িতে এমন অপমান বরদাস্ত করব না। আপনি যা করছেন তার জবাব আপনাকে দিতে হবে। তারপর আরাফ হাত ধরে ফিয়াকে ঘরে টেনে নিয়ে গেল। ধাক্কা না থাকলেও এই টানটাই ছিল হয়তো সবচেয়ে স্পষ্ট বার্তা। এখানে নিয়ম, সম্মান এবং বাধ্যবাধকতা আছে। ফিয়া তীব্র চোখে তাকিয়েছিল। তার রাগের জেদ ঠেকল। ফিয়াকে ঘরে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারল। তারপর তার মুখ চেপে ধরে বলল, এত জেদ কেন আপনার? আপনাকে বারবার বলার পরেও কেন আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করছেন? আপনার উদ্দেশ্য কি? কেন আমাকে বিয়ে করেছেন? উদ্দেশ্য কিছুই না জান, আমি তোমাকে ভালোবাসতে চাই। একদম মিথ্যা নাটক করবেন না। আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে আমার কথা মেনে চলতেন, ভদ্র বউয়ের মতো ব্যবহার করতেন। কিন্তু আপনার মোটেও তা করছেন না। আপনাকে নিজের মতো চলছেন। এটা কোনো ভালোবাসা না। তাহলে তোমার কাছে কোনটা ভালোবাসা? ভালোবাসা মানে একে অপরকে বিশ্বাস করা, ভরসা করা,
তার কথা মেনে চলা। ভালোবাসার জন্য মানুষ নিজেকে উৎসর্গ করে দেয়, নিজেকে বদলে ফেলে, কিন্তু আপনি তো তেমন নয়। আপনি শুধু আপনার নিজের কথাই ভাবেন। এমন মেয়ে আর যাই হোক কারো ভালোবাসার যোগ্য না। ফিয়া তার পরনের টি শার্ট খুলতে খুলতে বলল, তাহলে কোনটা ভালোবাসা জান, আমাকে শিখিয়ে দাও। আপনি যেটা করছেন সেটা বেহায়াপনা। তোমার কাছে আমি বেহায়া হতেও রাজি জান। এগিয়ে এসে আরফের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আর প্রথমে চমকে উঠল, নিজেকে সামলে নিল। সে জানে ফিয়া জেদি। সে যখন চাচ্ছে আরফের কাছে আসবে, তার মানে আসবেই। আরফ চাইলেও তাকে আটকাতে পারবে না। ফিয়া ইচ্ছে মতো কিস করে যাচ্ছে আরফকে। একটা সময় পর আরফ থাকতে না পারে সেও ফিয়ার ঠোঁটে ঠোঁট ডুবালো। সূর্য মৃদু আলো ছড়িয়ে দিল ঘরের প্রতিটি কোণায়। ফিয়া কানে দুল, হাতে চুড়ি সব সাজিয়ে সুন্দরভাবে শাড়ি পরেছে। চুলকে সরল করে পেছনে বেঁধেছে, চোখে হালকা কাজল। সকালে রোদ যেন তার সৌন্দর্যকে আরো জাগ্রত করেছে। ফিয়া ধীরে ধীরে রান্নাঘরের দিকে হেঁটে গেল। তার ধাপগুলো ভদ্র, হাতে নড়াচড়া পরিমিত। সে জানে আজকের দিনে সে শিখবে, বদলাবে। আয়েশা বেগম রান্নাঘরের পাশ দিয়ে দেখলেন। ফিয়ার এই ভদ্র সুশৃঙ্খল রূপ দেখে চোখ বড় হয়ে গেল। ফিহা, তুমি? শাশুড়ি মা, এত অবাক হওয়ার কিছুই নেই। আপনারা বলেছিলেন আমি যেন ভদ্র বউ হই, আজ থেকে আমি চেষ্টা করছি। আয়েশা বেগম কিছুটা খুশি হয়ে হেসে উঠলেন। মনে হলো মেয়েটা সত্যিই বদলাচ্ছে। ফিয়া তার চোখে এক ছোট্ট দৃষ্টি দিয়ে বলল, শাশুড়ি মা, আমাকে রান্না শিখিয়ে দিন। আমি চাই আপনাদের মতো এই বাড়ির জন্য ঠিকঠাক রান্না করতে পারি। আয়েশা বেগম হাতের কাজ থামিয়ে হাসলেন। মনে হলো এই ছোট্ট অনুরোধ ফিয়ার নতুন আচরণ এবং সম্মান শেখার ইচ্ছে ফুটে উঠেছে। তিনি ভেতরে ভেতরে বললেন, হয়তো আজ থেকে এই মেয়েটা কিছুটা হলেও আমাদের সংসারে মানিয়ে নিতে শুরু করবে। ফিয়া ধীরে ধীরে রাঁধুনির পাশে গিয়ে দাঁড়ালো, চোখে উজ্জ্বল প্রত্যয়। সে জানে আজ থেকে সে শুধুই নিজের ইচ্ছে নয়, এ বাড়ির জন্য নিজের জায়গা তৈরি করবে। সকাল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রোদ ঢুকে পড়েছে রান্নাঘরে। ফিয়া পরিমিত ভাবে সাজিয়ে শাড়ি পেছনে বেঁধে দাঁড়িয়ে রান্নার কাজ শুরু করেছে। আগের দিনের হিংস্র বেয়াদব মেজাজের পরিবর্তে আছে ভদ্র, সুশৃঙ্খল এবং সতর্ক। টেবিলে বসে আর খাবারের দিকে তাকালো, চমক লুকাতে পারল না। কি ব্যাপার, আজ রান্না অন্যরকম লাগছে কেন? মা, তোমার হাতের রান্না তো এমন না। আজ তো ফিহা রান্না করেছে। আর অবাক হয়ে চামচ ধরেই থমকে গেল। আর কি বললে? হ্যাঁ, ঠিকই বলছি, আজকে ফিহা আমার সাথে রান্না করেছে। কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠলো? যে মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়ায়, যে সারাদিন বাইরে ঘুরে, সে আবার রান্না করছে। দেখো আরাফ, মডেল ড্রেস যেমন পরতে পারি ঠিক তেমনি সবই করতে পারি, রান্না, পরিষ্কার, সবকিছু। আমি চাই তোমাদের দেখাতে যে আমি ভালো বউ হতে পারি। আরাফ বিস্ময়ে চুপ। তার মনের ভেতর এক অদ্ভুত ব্যস্ততা, কিছুটা অবাক, কিছুটা সন্দেহ। আগে যে বেয়াদব ঝগড়াটে মেয়ের সঙ্গে এসে সামলাতে হতো, আজ যে নিজেই তার বদলানো রূপ দেখছে। ভালো বউ হতে চাও? হ্যাঁ, আমি শুধু চেষ্টা করব, শুধু রান্না নয়, সব দিক থেকে আমি এই বাড়িতে মানিয়ে নিতে পারি, মানিয়ে নিতে চাই। টেবিলে বসে আরব অবাক হয়ে ভাবল, আজকের এই ফিয়া, আগে যে হিংস্র বেয়াদব মেয়েটি, তার সঙ্গে তার পরিচয়, তার আচার সবই যেন অন্যরকম। চোখে হালকা প্রশান্তি, মনের ভেতর অদ্ভুত কৌতূহল। ফিয়া আবার নিজের দিকে তাকিয়ে ভদ্রভাবে খাবার সারতে শুরু করলো। তার চোখে স্বচ্ছ ধৈর্য, মনকে এক পরিকল্পনার ধারা। আরাফের মন নড়ছে, কিন্তু সে নিজের মধ্যে লুকিয়ে রাখছে। ফিয়ার এই বদল আর এই সাহস তাকে কিছুটা ভয়ও দিচ্ছে। ফিয়া মনে মনে বলল, এবার দেখো, আমি শুধু রান্না শিখবো না, আমি এই সংসারে আমার জায়গা তৈরি করব, আর কেউ আমাকে থামাতে পারবে না। সকালের আলো, ভদ্রতা আর নতুন অভ্যস্ততার মধ্যে ফিয়ার নতুন দিনের সূচনা। আরাফ চুপচাপ বসে দেখছে আগামী দিনের এই ফিয়া তার জন্য কেমন চ্যালেঞ্জ তৈরি করবে, তা সে এখনো জানে না। সকালের আলো ভেসে আসছে বাড়ির কাছে জানালা দিয়ে। রান্না শেষে টেবিলে বসে ফিয়া এবং আরাফ খাচ্ছে। খাবার খারাপ হয়নি, ভালোই হয়েছে। হ্যাঁ, সত্যিই ভালো হয়েছে, আস্তে আস্তে আরো ভালো হয়ে যাবে। আরব খাবার শেষ করে অফিসের জন্য প্রস্তুতি নিচ্ছে। সে শার্ট পরেছে, তাই ঠিক করছে। ঠিক সেই সময় ফিয়া হঠাৎ তার পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। কি হয়েছে?
তুমি তো এখন অফিস যাবে, আমার একা একা ভালো লাগবে না। ফিয়া আবারও কিছু বলতে গেলে আরব তাকে থামিয়ে বলল, আজ আমার বোন হোস্টেল থেকে বাসায় আসবে, ওর সঙ্গে থাকো, ওর সঙ্গে মানিয়ে যাও। কি বললে? আরে হ্যাঁ, তাই তো। তোমার বোনকে তো এখন পর্যন্ত দেখাই হলো না। বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন থেকে বেশ কিছুদিন এখানেই থাকবে, তাই ওর সাথে মানিয়ে থাকো। ফিয়া ধীরে ধীরে আরবেরটাই ঠিক করে দিল। একটু আদর করে যাও। আর প্রথমে কিছু না বলে অবাক হয়ে দেখল ফিয়ার চোখে অদ্ভুত উষ্ণতা, ঠোঁটে মিষ্টি হাসি। ঠিক তখনই সে ফিয়ার ঠোঁটে চুম্বন করলো, ছোট কিন্তু গভীর কিস, যার মধ্যে ছিল এক অদ্ভুত আবেশ, রোমান্টিক স্পর্শ। ফিয়া হেসে মুখ সরল করে দিয়ে বলল, ভালো, এবার অফিসে চলে যাও। আর ধীরে ধীরে গাড়ির চাবি নিয়ে বের হলো, চোখে হাসি, মনে এক অদ্ভুত কৌতূহল। ফিয়ার আচরণ এবং তার ছোট্ট আদর তাকে আজকের সকালটাই অন্যরকম করে তুলেছে। দুপুরের সূর্য হালকা ঝলমল করছে, আরাফের বাড়ির আঙ্গিনা ভরা আলোয় ভরে আছে। সেই সময় গেটের বাইরে একটি গাড়ি এসে থামে। দরজা খুলতেই আরাফের বোন আহি নামের তরুণী নেমে আসে। আয়েশা বেগম দৌড়ে গিয়ে আহিকে জড়িয়ে ধরে বললেন, কতদিন পর আসলি মা? আহি হেসে মাকে আলতো চুমু দিয়ে বলে, আরে মা, কলেজের এত চাপ যে আসতেই পারছিলাম না। শুনলাম ভাইয়া নাকি বিয়ে করেছে, তো ভাবি কোথায়? ঠিক সেই মুহূর্তে ফিয়া ধীরে ধীরে নিচে নামলো। সে শাড়ি পরেছে, চুল ভালোভাবে বাঁধা, চোখে হালকা কাজল। সকালে ভদ্র আচরণে কিছুটা সতর্কতা এখনো আছে। আহি উচ্ছ্বাসিত হয়ে দৌড়ে গিয়ে ফিয়ার দিকে গেল। তুমি কি আমার ভাবি নাকি? হ্যাঁ, আমি তোমার ভাবি। বাহ, তোমাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, গল্প পরে করিস, আগে বোরকা খুলে ফ্রেশ হয়ে নে। আচ্ছা মা। আহি দ্রুত তার ঘরে চলে গেল, তার চোখে উচ্ছ্বাস, মুখে আনন্দের হালকা হাসি। ফিয়া এবং আয়েশা বেগম একটু হাসি বিনিময় করলো। ফিয়া চুপচাপ দাঁড়িয়ে ছিল। আহির উচ্ছ্বাস তাকে কিছুটা খুশি করলো। মনে হলো সে এখন নতুন সম্পর্কের প্রথম ধাপ স্পর্শ করেছে। ভদ্রতা, পরিচয় এবং পরিবারে নিজের জায়গা তৈরি করার আরফের বোন আহি তার সঙ্গে পরিচয় পেতে পেরে একরকম আনন্দিত। আহি ফ্রেশ হয়ে আসে, মুখে হালকা পাউডার, চুল সুন্দরভাবে বাঁধা, চোখে উজ্জ্বলতা। সে ধীরে ধীরে লিভিং রুমে এসে কফির টেবিলে বসলো। ফিয়াও পাশে বসে, হাতে কফির কাপ, চোখে হালকা রহস্যময়তা। ভাবি, তুমি নাকি ভাইয়াকে জোর করে বিয়ে করেছো? ফিয়া হালকা হাসি দিয়ে রহস্যময় কণ্ঠে বলল, আহি, তোমার ভাইয়ের সাথে আমার গভীর সম্পর্ক, বিয়ে না করে কি করে থাকি বলো? আহি অবাক হয়ে তাকালো। মুখে কিছু বলার আগে ভাবলো হয়তো ফিয়ার কথার মধ্যে কোনো কিছু আছে। সে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, শুনলাম তোমার সঙ্গে ভাইয়ার কোনো রিলেশন ছিল না, তাহলে সম্পর্ক কিভাবে হলো? ফিয়া চোখে রহস্যের জলজলানি করে ধীরে ধীরে বলল, ভালোবাসার সম্পর্ক ছাড়াও তো কত ধরনের সম্পর্ক থাকে আহি। তোমার ভাইয়ের সাথে আমার তেমনই একটি সম্পর্ক, যাকে বলে আত্মার সম্পর্ক। আমি চাইলেও তো তোমার ভাইকে ছাড়তে পারছিলাম না। ফিয়ার চোখে অদ্ভুত জলজল রহস্য ফুটে উঠল। আহি কিছুই বুঝতে পারল না। সে চুপচাপ বসে রইল, শুধু ফিয়ার দিকে তাকিয়ে। আহি ভাবলো, ভাবি, তোমার সঙ্গে ভাইয়ের সম্পর্ক সত্যিই রহস্যময়। ফিয়ার হালকা হাসি, চোখের জলজলানি, তার মুখের রহস্যময়তা সব মিলে আহিকে কিছুটা কৌতূহল ও সম্মোহিত করে দিল। সে বুঝতে পারল ভাবি শুধু স্বাভাবিকভাবে হাসি খেলে না, তার ভেতরে অজানা রহস্য আর গভীর ভাবনা লুকিয়ে আছে। দুপুরে কফির কাপগুলো ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। সবাই আরাম করে বসে আড্ডা মারছিল, মুখে হাসি, কথাই হালকা মজা। আলো গরম, বাতাস নীরব। ঘরের কোণে যেন কোনো অচেনা চাপ বেঁধে আছে। আহি কফির কাপ হাতে কৌতূহল নিয়ে ফিয়ার দিকে তাকালো। আচ্ছা ভাবি, তোমার পরিবারের লোকের কথা তো জানাই হলো না। তোমার পরিবারে কে কে আছে? ফিয়া চেয়ার থেকে একটু সরে বসে, মুখে এক ক্ষুদ্র দুঃখ মিশ্র, তার চোখে নীরবতা, পশ্চাতে কিছু স্মৃতি জলজল করে উঠল। আমার বাবা মা আছে, আর আমরা 2 বোন ছিলাম। ছিলাম বলছো কেন? তোমার বোন এখন নেই কি? কোথায় গেছে? ফিয়ার চাহনি কঠিন হলো। কফির কাপটা এক পলকে ঠেলে রেখে সে ধীরে ধীরে বলল, কণ্ঠে এমন এক অদ্ভুত চিলচিলে ভাব যে কথাগুলো লড়াই করে বেরোচ্ছে। নেই,
ও আর নেই। আহি বিস্ময়ে উঠে বসলো, চোখ দুই কুয়াশা লেগে গেল। কিভাবে কি হলো বলো তো ভাবি? ফিয়ার নাক ও চোখে ক্ষুদ্র অপরাধবোধ মিশ্রিত এক হাঁকানির আভা, তারপর কণ্ঠে তীব্র স্মৃতির জাগলো। একটি নরপিশা চোখে শেষ করে দিয়েছে। রুমে ক্ষণিকে নীরবতা নেমে এলো। আহি স্তম্ভিত হয়ে কফির কাপ নামিয়ে মুখ ঢেকে নিল, চোখে জল এসে দাঁড়ালো। ভাবি তুমি কষ্ট পেও না, যারা তোমার বোনের ক্ষতি করেছে আল্লাহ তাদের বিচার করবেন। ফিয়ার চোখে তখন আগুন জ্বলে ওঠে, এক অদ্ভুত কাঁচা রাগ। বদলা সিনেমার নয়, বরং গভীর ক্ষতির এক অধ্যায় শপথ। সে ধীরে ধীরে কণ্ঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বলল, কণ্ঠে এমন এক অটলতা যা ভেতরে ক্ষত আর অশ্রু ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহ বিচার করবেন আমি জানি, কিন্তু আহি, আল্লাহর বিচারও আসে সময় মতো। আর আমি কাছ থেকে দেখেছি ওর কষ্ট, আমি দেখেছি বাবা মার কষ্ট, তাই আমি বসে থাকবো না। আল্লাহ যদি বিচার না করেন, আমি তার সেরকম পথ খুঁজে নেব, আমি নিজেই বিচার করব তার। আহির চোখ ফেটে গেল। সে ফিয়ার ভয়ঙ্কর প্রতিশ্রুতির মধ্যে কোনো সাহস মিশ্রিত তীব্রতা দেখল, কখনো করুণ, কখনো অগ্নিশর্মা। সে কিছু বলল না, কেবল মুষ্টিবদ্ধ হাত দিয়ে কফির কাপটা আঁকড়ে ধরা ছাড়া ধরল। ভাবি তুমি এতটুকু বলতে পারো ওরা কারা? আমি শুনতে চাই, আমি সাহায্য করতে পারি কি? ফিয়া অল্প করে হাসিটা মধুর নয়, বরং ধীর ও তীক্ষ্ণ একটি পরিকল্পনার হাসি। না আহি, এখন কথা বলে সব ফায়দা হবে না। আমি বুঝে শুনে এগোচ্ছি। সব সময় শরীরে মরলেই মানুষ মরে না, কিছু কিছু সময় মনে আঘাত করলে মানুষ তার থেকে বেশি ক্ষতবিক্ষত হয়। শব্দ ক্ষেপে চুপ। মনের ভেতর এক অদ্ভুত কাঁপুনি বাড়ছে। ভাবি কঠিন, সে বুঝতে পারছে। চোখে যেন কিছুটা ভয়, কিছুটা অনুপ্রেরণা। যদি তুমি চাও আমি তোমার পাশে থাকবো, তুমি বলবে আমি শুনবো। ফেয়ার চলে এক মুহূর্তে শান্তি আসে। কঠোরতায় ভরা সঙ্গত কোনো স্নেহের রেখা তার আশ্রয় হিসাবে আইর পছন্দটা তাকে শক্তি দিল। সে কফির কাপ ফিরে নিয়ে বসে মৃদু চেয়ারটা টানল। ওদের নাম বলবো না, এখনই নয়। প্রথমে আমাকে সময় দাও, আমি যা করব সেটা আমি নিজেরাই তৈরি করব। কেউ যদি আমার পথে দাঁড়ায় তাহলে সে ছাড় পাবে না। আর অফিস থেকে বেরিয়ে আসলো। শহরের রোড ধরে গাড়ি চালাতে চালাতে তার মনে বারবার ফিয়ার কথাগুলো বাজছে। কেমন করে সে ধীরে ধীরে বদলাচ্ছে, কেমন করে তার চোখে আগের রাগ আর বেখাপা রহস্যের মধ্যে নতুন কোমলতা ভেসে উঠছে। রাস্তায় হঠাৎ একটা ফ্লাওয়ার শপ চোখে পড়ল আর গাড়ি থামিয়ে ভেতরে ঢুকলো। সে ফ্রেশ গোলাপের তোড়া বেছে নিল, লাল গোলাপ হালকা গন্ধে ভরা। প্রতিটা পাপড়ি যেন তার ভাবনাকে বলে দিচ্ছিল। ফুলগুলো হাতে নিয়ে আরাফ বাড়ি থেকে রওনা দিল। ফিয়া তখন হালকা ক্লান্ত, আরাম করতে বসেছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আরাফের হাতে ফুল দেখে চোখ বড় হয়ে গেল। কি ব্যাপার, আজ কেন এত রোমান্টিক? তুমি যখন নিজেকে বদলাচ্ছ তাহলে আমারও উচিত তোমাকে ধীরে ধীরে মেনে নেওয়া। আমি চেষ্টা করছি ফিহা, আমি সেই চেষ্টা করছি। ফিয়া হালকা চোখ গোল করলো, মিষ্টি এক দুষ্টুমি ঝাপটে ধরে বলল, চেষ্টা? আর চেষ্টা করেছে শুনে তো ভালোই লাগছে। আর ভেসে কপালে হালকা চুমু দিল, তারপর চোখে চোখ রেখে বলল, তুমি জানো না, তোমার এই দুষ্টু মিষ্টি দৃষ্টি আমার পুরো দিনটাই আলোয় ভরিয়ে দিচ্ছে। ফিয়া হেসে নরম হয়ে গেল। সে আরাফের পাশে হালকা চেপে বসলো, হাতের তাল মিলিয়ে নিয়ে বলল, আচ্ছা এবার দেখি তুমি কত ধৈর্য ধরো। আমি তো আমার রোমান্টিক আচরণ কখনোই বন্ধ করব না। আরাফ হালকা হাসি দিয়ে ফিয়ার হাত ধরে বসে রইল। দুজনে চোখে মুখে সেই মিষ্টি মিলন, রোমান্টিক হাসি আর হালকা অপ্রকাশিত আবেগ ভেসে উঠল। ফুলের গন্ধ, ঘরের আলো আর দুজনের নীরবতা সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা। রাতের আলো ঘরের কোণে নরম ছায়া ফেলে ফিয়া তার ঘরে ঢুকলো, দরজা হালকা বন্ধ করে। সে ধীরে ধীরে শাড়ি খুলে ফেলে আর একটি সুন্দর কোমল নাইটি পরল। কাপড়টা হালকা ও নরম রঙে তার গায়ের সৌন্দর্য আরও জ্বলে উঠল। আর হঠাৎ ফিয়াকে দেখে স্তম্ভিত হয়ে রইল, চোখ বড় হয়ে গেল, মনটা যেন হারিয়ে গেল। ফিহা, তুমি সত্যিই খুব সুন্দরী। ফিয়া হালকা হাসি দিয়ে চোখের চাউনি খেলে বলল, এত সুন্দর হয়ে লাভ কি? আমার বর তো আমাকে আদরই করে না। আর ভেসে ধীরে ধীরে ফিয়ার দিকে এগিয়ে এলো। আজ আমি তোমাকে খুব আদর করব ফিহা।
এই আদর তুমি কখনো ভুলতে পারবে না। কথার সঙ্গে সঙ্গে আরব ধীরে ধীরে ফিয়ার গলার কাছে গিয়ে মুখ ডুবিয়ে কিস করলো। ফিয়া হালকা স্পন্দিত হলো, বুকের ভেতরটা যেন গরম হয়ে উঠল। আরব তখন ফিয়াকে কোলে নিয়ে বিছানায় বসলো। দুজনের শরীর মিলল, চোখে চোখ রেখে হালকা স্পর্শে ও নিঃশ্বাসের তালে মিলিয়ে ফিয়ার রোমান্টিক উত্তেজনা আরও বাড়ল। ফিয়া হালকা হাসি দিয়ে আরবের কাঁধে মাথা রেখে বলল, এবার দেখি তুমি কতটা ধৈর্য ধরে আমাকে আদর করো। আরব চোখ বন্ধ করে ফিয়ার গায়ে হাত বুলিয়ে বলল, আমি শুধু ধৈর্য ধরবো না ফিহা, আমি তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্পর্শে থাকব। আজ রাতের এ আদর চিরদিন মনে থাকবে। রুমের নরম আলো, ফিয়ার কোমল শরীরের গন্ধ, আরবের আবেগ ঘন স্পর্শ, সব মিলিয়ে এক রোমান্টিক ঘন্টা চলে গেল। এটা ছিল তাদের প্রথম সত্যিকারের ঘনিষ্ঠ রাত, যেখানে স্বামী স্ত্রীর আবেগ, ভক্তি আর প্রেম একত্রে মিলল। ফিয়া আরবের ঠোঁটে মৃদু চুমু দিয়ে বলল, তোমার কাছে থাকতে এই রাত কখনো শেষ না হোক। আরব ফিয়াকে জড়িয়ে ধরে ধীরে ধীরে বলল, ফিহা, আমরা একে অপরের জন্যই জন্মেছি। আজ থেকে তোমার সব দিন সব রাত আমিময় হবে। সন্ধ্যায় নরম আলোয় শহরের এক কোণে পার্কটা যেন হাসছে, চুপচাপ, শান্ত আর রঙিন। ফিয়া, আহি, আরাফ আজ অনেক দিন পর একসাথে বেরিয়েছে। সবার মুখেই হাসি, চোখে উচ্ছ্বাস। আরফ হাতে ক্যামেরা নিয়ে বলল, এই ফিহা, একটু দাঁড়াও তো, সূর্যের আলোয় তোমাকে দারুণ লাগছে, একটা ছবি তুলে নেই। ছবি তুলে কি করবে? পরের বার দেখবো প্রোফাইলে রেখে দিয়েছো মাই অ্যাংরি ওয়াইফ টার্নড কিউট লিখে। ওটা কিন্তু খারাপ আইডিয়া না। তোমরা 1 মিনিট ঝগড়া না করলে শান্তি পাও না, তাই না? তিনজনই হেসে উঠল। তারপর ওরা পার্কের ভেতর হাঁটতে লাগলো। সবুজ ঘাসের গন্ধ, হালকা বাতাসে চুল উঠছে। ফিয়া হঠাৎ বলল, আমি ফুচকা খাবো, অনেকদিন খাইনি। আজ তোমার যেটা ইচ্ছে সেটাই হবে ম্যাডাম ফিহা চৌধুরী। বাহ, আজ তো ভাইয়া একদম ভদ্র হয়ে গেছে, যা বলা হচ্ছে সব শুনছে। ওরা তিনজন ফুচকার দোকানে গেল। ফুচকাওয়ালা কাচের ভেতর থেকে মচমচে ফুচকা তুলছে, ঝাল মিষ্টি পানি ঢালছে। ফিয়া মুখে একটা ফুচকা নিয়ে বলল, আহা, এটা খাওয়ার সময় মনে হয় সব রাগ, দুঃখ, চিন্তা উধাও হয়ে যায়। আরব তাকিয়ে রইল ওর দিকে, চোখে নরম হাসি। তোমার হাসিটা দেখেই তো আমার সব চিন্তা উধাও হয়ে যায়। ওফ, আজকে ভাইয়ার ডায়লগ লেভেল অনেক বেশি। বুঝছি, আজ আমার স্বামী খুব ভালো মুডে আছে। তিনজন মিলে মজা করতে করতে পার্কের বেঞ্চে বসে আইসক্রিম খেলো, হাসলো, ছবি তুললো। সূর্য ঢলে পড়ছে, বাতাসে হালকা ঠান্ডা ভাব। আরব চুপচাপ ফিয়ার হাতটা ধরল। ফিয়া কিছু না বলে তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জানো, আজকের দিনটা একদম গল্পের মতো লাগছে। গল্পের নায়িকা তুমি হলে গল্পটা সুন্দর হবেই। তোমরা একবারও ভাবো না আমি আছি পাশে? এত রোমান্টিক ডায়লগ দাও কিভাবে? তিনজনের হাসির শব্দে চারিদিক ভরে গেল। একটা স্বস্তির বিকেল, যেখানে রাগ নেই, অভিমান নেই, শুধু মিষ্টি হাসি, ভালোবাসা আর অগাধ শান্তি। বিকেলে রোদ তখন একটু নরম হয়ে এসেছে। পার্ক ঘুরে সবাই হালকা ক্লান্ত, কিন্তু মনটা ভীষণ ফুরফুরে। ঠিক তখনই আহির চোখে পড়ে গেল তার পুরনো বান্ধবী মিমি। অনেকদিন পর দেখা। আরে মিমি, তুই এখানে? আহি, বিশ্বাস করতে পারছি না, তুই কেমন আছিস রে? দুই বান্ধবী হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরে স্কুল কলেজে গল্পে মেতে যায়। এদিকে ফিয়া দাঁড়িয়ে থেকে হাসি মুখে ওদের দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই আরব ধীরে ধীরে ফিয়ার হাতটা ধরে বলল, চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কোথায় নিয়ে যাচ্ছ? দেখলেই বুঝবে। ওরা একটু দূরে হেঁটে গিয়ে থামলো এক ছোট্ট দোকানের সামনে। দোকানটা ঝলমল করছে রঙিন কাচের চুরির আলোয়, সবুজ, লাল, নীল, গোলাপি রঙে রঙে ভরা। আরব তাকিয়ে বলল, তোমার হাতে এই গোলাপি চুড়িগুলো একদম মানাবে। তুমি চুড়ি কেন কিনবে আমার জন্য? কারণ আমার বউয়ের হাসিটা এই চুড়ির মতোই ঝকমক করা উচিত। দোকানদার কয়েকটা চুড়ি এগিয়ে দিল। আর নিজে ফিয়ার হাতে চুড়ি পরিয়ে দিল। চুড়ি টুংটাং শব্দে চারপাশটা যেন মিষ্টি একটা সুরে ভরে গেল। ফিয়া একটু লাজুকভাবে বলল, এত কিছু করার কি দরকার ছিল? দরকার নেই, কিন্তু মন চাই তোমাকে হাসাতে। তারপর সে আরো কয়েক জোড়া রঙিন চুড়ি বেছে নিল। ফিয়া জিজ্ঞেস করলো, এতগুলো কেন? এইগুলো আহির জন্য, সে আজ খুব খুশি না,
তার জন্য কিছু নেওয়া উচিত। তুমি সত্যিই বদলে গেছো আরাফ। আগে শুধু রাগ করতে জানতে, এখন মন ছুঁয়ে যাও এমন কাজ করো। হয়তো তোমার ভালোবাসা আমাকেও বদলে দিয়েছে। ঠিক তখনই আই ফিরে এলো মিমির সঙ্গে গল্প করে। তার হাতে রঙিন চুরির প্যাকেট তুলে দিল আরাফ। আমার জন্য? ভাইয়া তুমি কবে এত মিষ্টি হলে? তোর ভাবি শিখিয়েছে। তিনজনই হেসে উঠল। সূর্যের আলোয় ফিয়ার হাতে নতুন চুড়িগুলো ঝলমল করছে, যেন তার জীবনের নতুন উজ্জ্বল অধ্যায়টা শুরু হচ্ছে ধীরে ধীরে। রাতটা ছিল নিস্তব্ধ। হালকা বাতাসে পর্দা দুলছে আস্তে আস্তে। ড্রয়িং রুমে লাইট বন্ধ, শুধু ফিয়ার রুমে মৃদু আলো জ্বলছে। ফিয়া আয়নার সামনে বসে চুল আঁচড় দিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে দরজা খুলে আরফ ঢুকলো। ফিয়ার কাছে এসে বলল, ফিহা, আজ একটা অনুরোধ আছে তোমার কাছে। ফিয়া আয়না থেকে তাকিয়ে বলল। কি অনুরোধ? এমন সিরিয়াস হয়ে বলছো কেন? আরফ একটু এগিয়ে এলো। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত কোমলতা। ফিয়া আমি চাই আজ তুমি আমার জন্য বউ সেজে ওঠো ফিহা। অবাক হয়ে তাকালো, চোখে মৃদু বিস্ময়। হঠাৎ এমন কথা কেন বলছো? কারণ আমাদের বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি। রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি সব কিছু মিলিয়ে একটা ঝড়ের মতো হয়েছিল ওটা। আমি সেই ঝড়ের পরের শান্তিটা দেখতে চাই। তোমাকে নতুন করে আমার বউ হিসেবে দেখতে চাই, একদম নিজের মতো করে। ফিয়ার বুকের ভেতর হঠাৎ কেমন একটা কাঁপুনি ছড়িয়ে গেল। সে নরম কণ্ঠে বলল, যদি আমি আজ সত্যিকারের বউ হয়ে তোমার সামনে দাঁড়াই, তুমি কি সত্যিই মন থেকে আমার স্বামী হবে, আগের সব ভুল ক্ষমা করে? আর এগিয়ে এসে তার হাত ধরল। আমি তো অনেক আগেই হয়েছি, শুধু বলিনি। আজ চাই তুমি সেই রূপে আমার সামনে আসো। কিছুক্ষণ পর ফিয়া ঘরে একা রইল। আলমারি দরজা খুলে বের করলো গভীর লাল রঙের একটা শাড়ি, সোনালি বর্ডারে চিকচিক করছে। সে ধীরে ধীরে শাড়িটা পরল। হাতে পরে নিল কাচের চুড়ি, যেটা আজই আরফ কিনে দিয়েছিল। চুড়ির টুংটাং শব্দে যেন পুরো ঘর ভরে গেল এক মিষ্টি সুরে। ফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে, চোখে কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। একদম নতুন বইয়ের মতো লাগছে তাকে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি আসতে পারি? আসো। দরজা খুলে আরফ ঢুকলো। আর মুহূর্তে তার নিঃশ্বাস আটকে গেল। ফিয়াকে দেখে সে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। তার সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রমণী, যেন চাঁদের আলো মিশে আছে তার রূপে। ফিহা, তুমি তো আজ একদম নতুন বউয়ের মতো লাগছে। তাই তো চেয়েছিলে না? আজ আমি শুধু তোমার বউ হয়ে সাজলাম। আর ধীরে ধীরে এগিয়ে আসে, ফিয়ার সামনে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত এক কোমলতা। সে আস্তে করে ফিয়ার গলায় হাত রাখলো, বলল, আমি চাই আজ থেকে প্রতিটা দিন তোমাকে এমনভাবেই দেখতে, এমনভাবেই পাশে পেতে। ফিয়া নিচু চোখে হাসলো। চুরির টুংটাং শব্দে আবার ঘর ভরে গেল। রাতের নিস্তব্ধতায় তাদের দুজনের নিঃশ্বাস মিশে গেল এক অপরের মাঝে। একটা অসম্পূর্ণ বিয়ের গল্প আজ যেন প্রথমবার পূর্ণতা পেল। একটা অচেনা সম্পর্ক আজ ধীরে ধীরে সত্যিকারের ভালোবাসায় রূপ নিল। রাতটা ছিল ঘন অন্ধকারে মোড়া। জানালার পর্দা দিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ছে বিছানায়। ঘরের নীরবতা, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। ফিয়া তখন গভীর লাল শাড়িতে, চুল খোলা, চোখে কাজল। একটা অদ্ভুত তীব্রতা ঝলকাচ্ছে তার চোখে। আর এগিয়ে সে ধীরে ধীরে ফিয়ার মুখের দিকে তাকালো। বলতে বলতে সে ধীরে ফিয়ার ঠোঁটে চুমু খেয়ে নিল। ফিয়ার চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত স্থির রইল। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, যে হাসিতে মিশে আছে ভালোবাসা নয়, প্রতিশোধের শীতল আগুন। সে আলতো করে হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে ছোট্ট একটা ধারালো ছুরি তুলে নিল। আরফ কিছু বুঝে ওঠার আগে ফিয়ার সরাসরি আরফের বুকে ছুরি ঢুকিয়ে দিল। আরফ চমকে পেছনে হোঁচট খেল। তার চোখে এক নিস্তব্ধ বিস্ময় ছড়িয়ে পড়ল। রক্তে ভিজে গেল তার শার্ট। ফিহা, তুমি কি করছো? ফিয়ার চোখে যেন আগুনের মতো দাহ চলছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কণ্ঠে তীব্র প্রতিশোধের ঝড়। কেমন লাগে আরাফ? ভালোবাসার মানুষের কাছ থেকে ছুরির আঘাত পেতে কেমন লাগে বলো? আরব বিস্মিত, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তুমি কি বলছো ফিহা? কেন এটা করলে?
ফিয়া ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। তার চোখে রাগ, ঘৃণা আর দুঃখ সব মিলেমিশে এক অদ্ভুত জ্বর। যেমনভাবে তুমি আমার বোনের বুকেও এমন ছুরি মেরেছিলে, ঠিক তেমনই আজ আমি তোমাকে আঘাত করলাম। কি বললে তুমি? তোমার বোন? কে সে? রিহা, আমার বোন রিহা, যার সঙ্গে তুমি ভালোবাসার নাটক করে মিথ্যা আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। আরব চমকে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছো তুমি? রিহা? রিহা তোমার বোন? হ্যাঁ, সেই রিহা, যার হাসি এখন মাটির নিচে ঘুমিয়ে আছে, যে তোমার জন্য নিজেকে শেষ করে দিয়েছিল, কারণ সে ভেবেছিল তুমি তাকে বিয়ে করবে, তুমি তার সব কিছু। আর আজ তুমি আমার স্বামী। বুঝতে পারছো কত বড় কষ্ট এটা? ফিহা, আমি শপথ করে বলছি আমি রিহার মৃত্যুর সঙ্গে জড়িত নই। আমি তাকে ভালোবাসতাম না, কিন্তু কখনো ক্ষতি করিনি। সে ভুল বুঝেছিল আমাকে। তুমি প্রতারণা করেছিলে, আর আজ আমি তার প্রতিশোধ নিয়েছি। আর টলতে টলতে মাটিতে বসে পড়ল। তার চোখে রক্ত মিশ্রিত জল জমে উঠেছে। তুমি ভুল বুঝেছ ফিহা। আমি তোমার বোনকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, সে নিজেই। কথাটা শেষ করার আগে তার শরীর নিস্তব্ধ হয়ে গেল। চুইটা রক্তে ভিজে মাটিতে পড়ে গেল। ফিয়া স্থির দাঁড়িয়ে রইল, যেন নিজের ভেতরে জমে গেছে। তার বুকের ভেতর কষ্টের ঢেউ আশ্রে পড়ছে। ফিয়া ভাবল, আমি ভুল করলাম নাকি সঠিক? আমি তোকে প্রতিশোধ দিলাম, কিন্তু কেন মনে হচ্ছে আমি নিজেরই এক অংশকে মেনে ফেললাম? বাইরে তখন বজ্রপাত হলো। জানালার পর্দা উড়ে গিয়ে চাঁদের আলো এসে পড়ল ফিয়ার মুখে, যেখানে একসাথে জ্বলছে চোখের জল আর অপরাধবোধের ছায়া। রাতটা নিস্তব্ধ, হালকা বাতাসে জানালার পর্দা উড়ছে। চারিদিকে অদ্ভুত এক নীরবতা। ফিয়া তখন দ্রুত বেরিয়ে গেছে আরফের ঘর থেকে। মুখে কোনো শব্দ নেই, চোখে রক্তলাল ছায়া, মুখের ভেতর ধকধক করছে প্রতিশোধের জয় আর অজানা শূন্যতা। এদিকে আহি দোতলায় এসে হঠাৎ দেখলো আরফের ঘরের সামনে দরজা ফাঁকা দিয়ে কিছু গড়িয়ে আসছে। দৃষ্টি নিচে নামতে তার চোখ স্থির হয়ে গেল। রক্ত রক্ত মেঝে বেয়ে বেরিয়ে আসছে, যেন কেউ লাল রং ছড়িয়ে দিয়েছে সাদা টাইলসের উপর। আহি তীব্র চিৎকার করে উঠল। ভাইয়া, মা মা ভাইয়ার ঘরে রক্ত। সে বেগম ছুটে এলেন। দরজা খুলতেই বুকটা হিম হয়ে গেল। আর মাটিতে পড়ে আছে বুকের কাছে ছুরি গেঁথে, চারপাশে শুধু রক্তের লাল সাগর। হায় আল্লাহ, আমার ছেলে! কে করলো এটা? আহি কাঁদতে কাঁদতে ভাইকে বুকের মধ্যে তুলে ধরেছে। ভাইয়া চোখ খোলো, ভাইয়া কিছু বলো না দয়া করে। তারা দুজন মিলে রক্তে ভেজা আরবকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে লাল বাতি জ্বলে উঠছে, ডাক্তারদের ছোটাছুটি, সবকিছু যেন এক দুঃস্বপ্নে পরিণত হলো। এদিকে ফিয়া তখন নিচে বাড়িতে রুমের বাতি নিভিয়ে বসে আছে একা। চোখ শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। তার হাতে একটা পুরনো ডায়েরি, রিহার ডায়েরি। ধীরে ধীরে পাতা উল্টাচ্ছে। প্রথম দিকে পাতাগুলো জুড়ে রিহার লেখা। আজ আরাফ আমাকে দেখলো, হাসলো, আমার মন ভরে গেল। আজ আরাফ বলল আমি সুন্দর। আমি জানি সে আমাকে ভালোবাসে। আমি একদিন তার বউ হব। পাতা উল্টাতে উল্টাতে ফিয়ার চোখ ভিজে যায়। তার মুখে এক চিলতে হাসি, তিক্ত বেদনায় মোড়া। কিন্তু যখন সে শেষ পাতায় পৌঁছালো, সেখানে এক অচেনা সত্য তার সামনে চুরি হয়ে গেঁথে যায়। শেষ পাতায় রিহার কাঁপা কাঁপা হাতে লেখা। ফিয়ার আজ আমি জানলাম, যাকে এতদিন আরাফ ভেবে ভালোবেসেছি, সে আসলে অন্য কেউ। কলেজের এক সিনিয়র, যে আমার সরলতাকে ব্যবহার করেছে। আমি ভাবছিলাম সে আমার আরাফ, আমার ভালোবাসা, কিন্তু সে আমাকে হোটেলে ডেকে নিয়ে গেছে, আমার বিশ্বাসকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমি তোকে দোষ দিচ্ছি না আরাফ, আমি জানি তুই কিছু জানিস না, কিন্তু আমি আর বাঁচতে পারবো না। আমার ভেতরটা শেষ হয়ে গেছে। ও আমাকে খুব লিখেছে। হাতে ডায়েরিটা কাঁপছে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তার মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, না, এটা মিথ্যে, এটা হতে পারে না। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাথায় হাত দিয়ে বসে পড়ল মেঝেতে। বুক থেকে চাপা কান্নার আওয়াজ বেরিয়ে এলো। আমি কি করে ফেললাম আল্লাহ? আমি কি করলাম যে মানুষটা নির্দোষ, আমি তাকে মেরে ফেললাম? আমি আমার নিজের হাতে সব শেষ করে দিলাম। তার চোখের সামনে ভেসে উঠছে আরফের মুখ, সেই মৃদু হাসি, সেই স্নেহ ভরা চোখ। আর এখন সেই চোখ চিরতরে নিভে গেছে তার হাতের আঘাতে। ফিয়া চিৎকার করে কাঁদছে। রিহা, তুই কেন কিছু লিখিসনি আগে? কেন তুই মরার পরে আমি এগুলো দেখলাম না?
কেন তুই আমায় ভুল বুঝতে দিলি? আমি যাকে শত্রু ভেবেছি সেই তো তোর ভালোবাসা ছিল। বাতাসে তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ডায়েরির পাতা উড়ে যাচ্ছে আর এক এক করে পাতা যেন বলছে, তুই দেরি করে ফেলেছিস ফিয়া। এদিকে হাসপাতালের করিডোরে লাল বাতি এখনো জ্বলছে। ডাক্তাররা ভেতরে কাজ করছে। আয়েশা বেগম চোখে পানি, চুপচাপ দোয়া করছেন। আর দূরে এক কোণে বসে আই ফিস ফিস করে বলছে, ভাবি তুমি কোথায়? তুমি কি জানো তোমার জন্য ভাইয়া মৃত্যুর সঙ্গে লড়ছে? ফিয়ার পা কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো। আরবের ঘরে দরজা খোলা, মেঝেতে লাল দাগ আর রক্তে ভেজা চিহ্ন। তার বুক থামা ঝিম হয়ে এলো। কাজে লোক সেলিনা ছুটে এসে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সেলিনা আপা, তোমার স্যার কই? ম্যাডাম, স্যারকে হাসপাতালে নিয়ে গেছে লোকজন। ফিয়া কানে এক শোনার শব্দ পাননি। হাসপাতালের নাম জানতে চাইতেই মনে হলো পৃথিবীটা খুলে যাচ্ছে। সে ঝট করে গাড়ি নিয়ে হাসপাতালের পথে ছুটে গেল। রাস্তা যেন ধীরে ধীরে বারবার কাঁপছিল তার পায়ের তলায়। মনের ভেতর একটাই গান, রেহার অউজ্জ্বল মুখ, ডায়েরির শেষ পাতায় আর সেই ছুরি। কি করে সে এক মানুষকে আঘাত করলো তা বিশ্বাস করতে পারছিল না। হাসপাতালের হালকা সাদা আলো, ডাক্তার নার্সের তরতাজা গতি, সব কিছু যেন ফাঁপে ভেসে উঠছে। ফিয়া দৌড়ে ভিতরে ঢুকে চিৎকার করে বলল, কোথায় আছে আমাকে বলুন। আমার স্বামীকে কোথায় নেওয়া হয়েছে? এক তরুণা কর্মচারী দৌড়ে এসে উত্তরে বলল, ওকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে স্যার, অপারেশন চলছে, দয়া করে অপেক্ষা করুন। পিয়া বারবার কণ্ঠ চেঁচিয়ে উঠল। সে চেয়েছিল অন্তত একবার আরবের চোখে তাকিয়ে বলতে, আমি ভুল বুঝেছিলাম, তুমি নির্দোষ। কিন্তু এখন সময় নেই। কথা চলে এসেছিল শেষ হয়ে যাওয়ার কাছে। কয়েক মিনিটের মধ্যে আয়েশা বেগম এসে পৌঁছালো ফিয়ার সামনে। তার গায়ে সেই কঠোর গম্ভীরতা, চোখে বেদনা আর ক্ষোভের মিশেল। ফিয়া জানলো এই মুহূর্তে আর যোগ্য কানো ভাষা নেই যা এই মহিলার রাগ দমন করতে পারে। আয়েশা বেগম ফিয়ার দিকে তীক্ষ্ণ আহ্বানী দৃষ্টিতে তাকিয়ে বলেন, তুমি এটা করছো তাই তো? আমার ছেলের জীবন নষ্ট করার জন্য এখানে এসেছিলে? তুমি যে কোনো ভদ্র না, তুমি আমাদের ঘরের কালসাপ। যাও, এখনই চলে যাও এখান থেকে। আমি তোমাকে আমার ছেলের কাছাকাছি থাকতে দেব না। ফিয়ার চোখে ছেঁড়া চিহ্ন। তার মনের ভিতর থেকে একটি দীর্ঘ আত্মনাদ ছুটে এলো। সে ছুটিকে আয়েশা বেগমের পা জড়িয়ে ধরে ঝাঁপিয়ে পড়ল। কণ্ঠ কেঁপে বলে, মা, মারেন না, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল বুঝে এমন একটা কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি সামলে নেব। আমি ক্ষমা চাইছি। আয়েশা বেগমের চোখে মুহূর্তে তীব্র ভ্রুকুটি উঠল। তিনি এক পা পিছিয়ে এসে যেন শক্তভাবে নিজের মর্যাদা আর বঞ্চিত আবেগকে নিয়ন্ত্রিত করলেন। কণ্ঠে বরফের মতো কড়া সুরে বললেন, কি ক্ষমা চাও তুমি? যে নারী নিজের স্বামীর বুকে ছুরি চালায়, এমন কালসাপকে আমি আমার সংসারে ঠাঁই দেব না। ফিয়ার হাত বুকের উপর নিয়ে কেঁপে কেঁপে সে বলল, মা শুনুন, আমি বুঝতে পারছি না কি করলাম। আমি বিচলিত ছিলাম, রাগে অন্ধ ছিলাম। রিহার সে ডায়েরি পড়ে আমি পাগল হয়ে পড়েছি। আমি মাফ চাই। আপনি আমাকে কঠোর শাস্তি দিন, কিন্তু দয়া করে আপনার ছেলেকে বাঁচান। আয়েশা বেগমের গলার চিৎকার জুড়ে উঠল। তার কণ্ঠে ছিল শাসনের মতো কঠোরতা, কিন্তু ভিতরে ছুঁয়ে থাকা মাতৃত্ব ব্যথাও ছিল। শাস্তি? কি শাস্তি? তুমি আমাদের ছেলেকে এভাবে কষ্ট দেবে আর আমি শুধু তোমাকে ক্ষমা করে দেব? এই ধরনের নারী আমার সংসারে রাখার মতো নয়। এজন্যই তোমাকে জানিয়ে দিচ্ছি, চলে যাও এখান থেকে। আর যদি আবারও আমার ছেলের সামনে দেখি তোমাকে, সেটা মোটেও ভালো হবে না। কিন্তু ফিয়া আরো জোরে হাত চেপে ধরে বলল, মা, আমি একটা ভুল করেছি, আমি লজ্জিত, কিন্তু সত্যিটা খুঁজে বের করছি। রিহা যা লিখেছে, সে বলেছে যে তাকে ধর্ষণ করেছে, আর সে বলেছে যে তিনি আরাফ, কিন্তু রিহা ভুল করেছিল। আমি এখন বুঝেছি যে যেই ছাত্র তাকে মিথ্যে আরাফ বলে ডেকেছে সে আসলে অন্য কেউ ছিল। আপনি দয়া করে সত্যিটা বুঝুন। আয়েশা বেগম এক মুহূর্ত থমকে গেলেন। তার গলার কণ্ঠে যে দম আছে, সেই কণ্ঠে হালকা কাঁপুনি লাগলো। তার চোখে ক্ষোভ আর মায়া একসাথে ঘুরে বেড়ালো। কিন্তু প্রথাগত মর্যাদা আর পরিবারের সম্ভ্রমের কথা তার রাগকে আরও অনুভাবে রূপ দেয়। তিনি কঠোর কণ্ঠে বলেন, এরপর সত্য প্রমাণ করো। ধরা পড়লে তুমি মাপ পাবে, আর না হলে এই বাড়ি তোমার জন্য বন্ধ। ফিয়া কাঁদতে কাঁদতে মাথা নত করল। তার প্রতিটি নিঃশ্বাস যেন দোষের ভার বহন করে। সে উঠে হুমকি শুনে হাসপাতালে ছুটে গেল। দরজার দিকে এগোতেই মনে হলো
কোথাও ভিতর থেকে কিছু ভেঙে পড়ছে। তার প্রতিশোধের তিক্ততা এখন এক অচেনা অনুতাপের সুরে রূপ নিল। হাসপাতালে এদিকে ডাক্তাররা বলেন আরবকে জরুরি অপারেশনে নেওয়া হয়েছে। রক্তচাপ অস্বাভাবিক, কিন্তু এখনও আশার কণিকা আছে। আপাতত তাকে আইসিইউতে রাখা হবে। ফ্যামিলি মেম্বার অনলি ওয়ান পারসন অ্যালাউড। আয়েশা বেগম স্তব্ধ হয়ে কেঁপে কেঁপে কাঁপতে লাগলেন। তার মুখে মিশে গেল স্মরণ অনুনয়। ফিয়া তখন কাঁপা কণ্ঠে বলল, ফিয়া, আমি যাব, আরাফের কাছে দাঁড়াবো, সত্যি বের করব। আমি রিহার সব কাগজ, সকলের সঙ্গে কথা বলবো। আমি দেখাবো সত্যিটা কি। তার হাতে ডায়েরি, হাত কাঁপছে। রিহার কলমের আখড়াগুলো এখনও তার চোখে মারাত্মকভাবে নোনতা। ফোন রাখার সময় নেই, সে সরাসরি থানার দিকে ছুটে গেল। থানার কক্ষের আলো সাদা, দেওয়ালে ফাঁকা তালিকা। রাউন্ডের আড্ডায় বসে থাকা সিট থেকে উঠে এসে পুলিশ ইন্সপেক্টর যুবকের কাছে খুঁটিনাটি শুনছে। ফিয়া মাথা নিচু করে ডায়েরিটি বারবার খুলে দেখালো। পাতায় পাতায় রিহার বর্ণনা, হোটেলের নাম, ফোন নম্বর, দিনের টাইমিং, সবই অক্ষরে অক্ষরে। এটা দেখুন স্যার, রিহা নিজে লিখেছে। ওর হাতের কাগজে ওই ঘটনার সব বর্ণনা আছে, হোটেলের রেপিসটা, ফোন নাম্বার আর ওই ছেলেটার নাম। আমি সবটাই পেয়েছি। পুলিশ ধীরে ধীরে নোট নিচ্ছে। ইন্সপেক্টর খাতা খুলে বলেন, তুমি সব কাগজগুলো আমাদের কাছে দিলে আমরা দেখব, তারপর প্রয়োজনীয় কার্যক্রম নেব। হ্যাঁ, সবই। আমি আর দেরি করব না। ওকে আমি চাই আইনের চোখে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলো। হোটেলের সিসিটিভি ফেরত চাওয়া হলো, রিসিপ্ট যাচাই করা হলো, টাওয়ার লোকেশন ও ফোন কল রেকর্ড মিলিয়ে দেখা হলো। সব মিলিয়ে অভিযোগের সঙ্গে মিল পেয়ে তারা দ্রুত অস্ত্রোপচারের মতো কার্যক্রমে নামলো। কয়েক ঘন্টার মধ্যেই সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো। মুখে অন্ধকার, কাঁধে অপরাধের ভার। থানায় আনা হলো। সে প্রথমে কিছুই বলল না, কিন্তু পুলিশ কড়াকড়ি জিজ্ঞাসাবাদ ও দস্তাবেজের সামনে তার গলা শুকিয়ে যেতে লাগলো। শেষে একটানা প্রশ্ন উত্তরে সব শেষে সে ভেঙে পড়ল, সব খুলে মুখে সব কিছু উজাড় করে দিল। আমি জানতাম রিহা আরাফকে ভালোবেসেছিল। আমি ওর ভালোবাসার ভবানীকে ব্যবহার করেছি। আমি আরাফের পরিচয় নকল করে ওর সঙ্গে কথা বলেছি। আমি বলেছি আমি আরাফ। রিয়াকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে আমি ওকে ধর্ষণ করেছি। আমি এটা করলাম কেবল আমার নিকৃষ্ট ইচ্ছাই ছিল। ইন্সপেক্টরের চোখ কড়া হয়ে গেল। তিনি দ্রুত মুদ্রিত কাগজে সব রেকর্ড করলেন। গ্রেপ্তারের নথি, অভিযুক্তের স্বীকারোক্তি, সিসিটিভি ফুটেজ ও ফোন রেকর্ডের কপি সংযুক্ত হলো। ফিয়া পৌঁছে এসে তাকে সরাসরি দেখল। ওর মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, বরং ভয়ের একটা অনাদরী ভাঁজ। ফিয়ার ভেতর কিছু ভেঙে পড়ল। রিহার স্মৃতি তার কণ্ঠে গলা কেঁপে উঠল। সে আর চাপা থাকতে পারল না। আগে সব কষ্টের বদলে আজ যেন থেমে না থাকা ক্ষোভ জেগে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই ছেলেটার সামনে দাঁড়ালো। ছেলেটা চুপচাপ মুখ নামিয়ে দিল। তুমি কি সাহস করে এটা করেছো? আমার বোনকে তার নির্দোষ মুখোটে, তার বিশ্বাসে তুমি কিভাবে? ছেলেটার গলা কম্পয়মান, আর সে লুকাতে পারল না। তাকে পুলিশের সামনে দাঁড় করিয়ে ইন্সপেক্টর সংরক্ষিত প্রশ্ন করলে সে আবারও সব স্বীকার করে নিল। ফিয়ার মন তখন অতৃপ্ত, কান্না আর রাগের মিশেলে অবচেতন কণ্ঠে বলল, তুমি রিহাকে কষ্ট দিলে, ওর জীবন শেষ করলে। আজ আমি তোমার বিচার চাই। তারপর এক মুহূর্তে সে ছেলেটার গাল চাপড়ে 4টে থাপ্পড় দিল। একটি গলচ্ছিন্ন, এমনটি যেন রিহার বেদনাকে একটা হলো প্রতিফলিত করলো। সুযোগটা শেষ করে ফিয়া পুলিশের দিকে ফিরে তাকালো। ওকে নিয়ে যান, আইনের কঠোর শাস্তি দিন। আমি চাই ওকে কঠোর শাস্তি দিন। কেউ যাতে আর কোনো নির্দোষ মেয়েকে এমন প্রতারণার স্বীকার করতে না পারে। আমরা প্রমাণের ভিত্তিতে মামলা নিব এবং দ্রুতই আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করব। তাকে বিচারের জন্য প্রেরণ করা হবে। পুলিশ বাঁধাকপি মন নিয়ে সেই ছেলেটার কুঁচকে পড়া চোখের দিকে আর একবার তাকিয়ে নিয়ে গেল। হাতে নদী, সাক্ষীর বিবরণ, সিসিটিভি ফুটেজ, সবই সজ্জিত। ফিয়া একটু দাঁড়িয়ে থেকে চুপচাপ ডায়েরিটা ধরে কেঁপে উঠল। রিয়ার কাগজ আজ তার হাতে নাই, খুঁজে পেয়েছে। ন্যায় পেতেই সে এসেছে। আজ সে নিজের কণ্ঠ থেকে আইনকে ডাক দিয়েছে। ফিয়া ধীরে ধীরে থামল, মাথা নত করে বলল, আমি চাই শুধু একটাই, রিহার জন্য ন্যায্য ন্যায়, আর যেন কোনো মেয়ে
সেই কষ্ট না লাগে। পুলিশের কণ্ঠে সতর্ক প্রতিজ্ঞা শুনে ফিয়া কাপা কণ্ঠে ধন্যবাদ জানালো। তার চোখে সমান মিশেছিল শোক আর প্রশান্তির ক্ষুদ্র আলো। সাদা হাসপাতালের কক্ষে হালকা ওষুধের গন্ধ, জানালা দিয়ে আসা আলোটা আরাফের মুখে পড়ছে। তার বুকের পাশে ব্যান্ডেজ, স্যালাইনের টিউব ধীরে ধীরে টিপ টিপ করে নামছে। চোখ দুটো হালকা খুলে গেল ধীরে। একটু অচেনা দৃষ্টি নিয়ে চারপাশে তাকালো সে। কিছুক্ষণ পর দুর্বল কণ্ঠে বলল, মা। আয়েশা বেগম ছেলেকে নড়তে দেখে হঠাৎ চমকে উঠলেন। তার মুখে তৃপ্তি আর কান্না একসাথে জড়িয়ে গেল। তিনি দৌড়ে গিয়ে ছেলের হাতটা ধরে বললেন, বাবা, তুই জেগে উঠেছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে তুই এখনো বেঁচে আছিস। পাশে দাঁড়ানো আহি চোখের পানি মুছতে মুছতে বলল, ভাইয়া, তুমি আমাদের সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তুমি আর চোখ খুলবে না। আর একটা হালকা হাসি দিল, চোখে একটুখানি খোঁজার ভাব। মা, ফিহা আসেনি? আয়েশা বেগমের মুখের রং মুহূর্তেই বদলে গেল, কণ্ঠ শক্ত হয়ে গেল তার। খবরদার, ওই মেয়ের নাম মুখে নিস না। ওই মেয়েই তোকে এই অবস্থায় এনেছে, আর এখন তার নাম শুনবো আমি? না আরাফ, আমি তোকে ওই ঘরের দোরগোয়ারও ঢুকতে দেব না। আরপের চোখে অবিশ্বাস ভরে উঠল। সে কিছু বলতে গিয়ে কষ্টে থেমে গেল। মা, তুমি ভুল বুঝছো। ফিহা খারাপ না, হয়তো কিছু একটা ভুল হয়েছে। ভুল? এই ভুলেই তো আমার ছেলেকে প্রায় মেরে ফেলেছিল। তুমি জানো না ও কি করেছে? তোমার বুকের মধ্যে ছুরি চালিয়েছে ও। আমি আমার ছেলেকে মৃত্যুর মুখ থেকে টেনে এনেছি, আর তুই এখন তার নাম নিচ্ছিস? আরাফ নিঃশব্দ হয়ে গেল। পাশে দাঁড়ানো আহি মাথা নিচু করেছিল, কাঁদছিল চুপচাপ। ঠিক সেই সময় বাইরে থেকে একটা কণ্ঠ শোনা গেল, মা, আহি, আমাকে একবার দেখতে দিন, একবার। আয়েশা বেগমের মুখ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলেন, ফিরে যাও, তোমার এই মুখ আমি আর দেখতে চাই না। ফিয়া হাঁপাতে হাঁপাতে কাছের দরজার সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি জানি আমি ভুল করেছি। আমি সত্যিই বুঝতে পারিনি কি করছি। আমি ভেবেছিলাম আরাফি আমার বোনের মৃত্যুর কারণ। আমি বুঝিনি যে সে নির্দোষ। আমার ভুল হয়েছে মা, আমাকে একবার দেখতে দিন ওকে, একবার মাত্র। আয়েশা বেগমের চোখ লাল হয়ে উঠল, গলা কেঁপে উঠল। তোমাকে আমি আগেও বলেছিলাম আমার ছেলের থেকে দূরে থাকতে। বলেছিলাম তোমার ছায়াও যেন না পড়ে ওর জীবনে, কিন্তু তুমি শোনোনি। আজ দেখো, তোমার কারণে আমার ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরেছে। এখনো কি চাও ওকে মেরে ফেলতে? ফিয়া হাঁটু গেড়ে বসে পড়ল দরজার সামনে। তার কণ্ঠ কাঁপছে, চোখে অঝোর জল। আমি ওকে মেরে ফেলতে চাই না মা, আমি শুধু ওর সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে চাই। আমি জানতাম না, সব ভুল আমার। আমি ওর শ্বাসের কাছে ফিরে যেতে চাই, একবার শুধু। ভেতর থেকে আহি কাঁদতে কাঁদতে দরজার কাছে এগিয়ে এলো। মা, ওকে একবার দেখতে দাও। ভাইয়া তো ওর নাম নিচ্ছে বারবার। ও যদি দেখতে পায় ভাবি এসেছে, হয়তো মনটা শান্ত হবে। আয়েশা বেগম তাকালেন মেয়ের দিকে, তারপর ফিয়ার ভিজে মুখের দিকে। মুহূর্তের জন্য মনে হলো তার বুকের ভিতর যেন কিছু নরম হয়ে গেল, কিন্তু পরক্ষণে চোখ শক্ত করে নিলেন তিনি। না, এখন না। আরাফের শরীর এখন দুর্বল, আমি আর কোনো ঝুঁকি নেব না। ফিয়া নীরবে মাথা নিচু করলো, চোখের কোণ বেয়ে অশ্রু ঝরছে। আমি বাইরে বসে থাকবো মা, যতক্ষণ না ও জেগে পুরোপুরি সুস্থ হয় আমি এখানেই থাকবো। বলে ফিয়া চুপচাপ হাসপাতালের করিডোরে এক কোণে বসে পড়ল। নিঃশব্দে রাত নেমে এলো। তার কাঁধে ভর করে অজস্র অনুতাপ। দূরে ওয়ার্ডের ভেতর আরাফের চোখ আবার ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, ঠোঁট নড়ছে ক্ষীণভাবে। ফিয়া বাইরে বসে তা শুনতে না পেলেও তার বুকের ভেতরে হঠাৎ কেমন একটা অদ্ভুত টান লাগলো, যেন কেউ তাকে ডাকছে, ক্ষমা করে আবার পাশে চাইছে। হাসপাতালের কক্ষে নরম আলো জ্বলছে, স্যালাইনের ফোঁটায় ফোঁটায় শব্দে ঘরটা নিস্তব্ধতা ভাঙছে। আর হালকা চোখ খুলে চারপাশে তাকালো। পাশে তার মা বসে আছে, চোখে অগোছালো ক্লান্তি। মা, ফিহা কোথায়? আয়েশা বেগম এক মুহূর্তের জন্য চুপ থাকলেন, তারপর গভীর শ্বাস নিয়ে ধীরে বলেন, আবার সেই নাম? তুই জানিস ওর জন্যই আজ তুই হাসপাতালের এই বিছানায়? ওকে আমি এই ঘরে ঢুকতে দেব না। আর হালকা হাসলো, মুখে কষ্টের ছাপ ফুটে উঠল। মা, ওর চোখে আমি অনুতাপ দেখেছি। মানুষ ভুল করলে ক্ষমা পাওয়ারও অধিকার রাখে। একবার ওকে আসতে দাও, শুধু একবার।
আয়েশা বেগম চুপচাপ তাকিয়ে রইলেন ছেলের দিকে। তার বুকের ভেতরটা কেমন নরম হয়ে এলো। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ছেলেটার দিকে তাকলেন। দরজা বাইরে দাঁড়ানো ফিয়া কান্না ভেজা চোখে তাকিয়েছিল ভেতরে। ঢোকো, কিন্তু মনে রেখো, আমার ছেলের এক চুল ক্ষতি হলে আমি তোমাকে ছাড়বো না। কোনো ক্ষতি হবে না মা, আমি শুধু একবার ওর সামনে দাঁড়াতে চাই। যদি ও আমাকে ক্ষমা করতে না পারে, আমি নিজেই ওর জীবন থেকে চলে যাব চিরতরে। ফিয়া আস্তে আস্তে ভেতরে ঢুকলো। আরাফের কাছে গিয়ে বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ ভরে উঠল জলবিন্দুতে। কাপা হাতে আরাফের পা জড়িয়ে ধরল সে। আরাফ, আমি জানি আমি অপরাধী। আমি অন্ধ প্রতিশোধে তোমাকে আঘাত করেছি, কিন্তু আমি সত্যিই জানতাম না তুমি নির্দোষ। আমি শুধু আমার বোনের জন্য বিচার চেয়েছিলাম, কিন্তু বিচার চেয়ে অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করো প্লিজ। আর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, ফিহা, আমি জানি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আমি তোমার ক্ষমা চাইতে তাই তোমার ক্ষমা চাইতে হবে না। মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল যদি স্বীকার করার সাহস থাকে তাহলে তাকে দোষী বলা যায় না। ফিয়ার চোখ দিয়ে ঝরতে লাগলো টলমলে অশ্রু। তুমি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? আর হালকা আসলো, চোখে কোমল মমতা নিয়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ আমি চাই না একটা ভুলের জন্য ভালোবাসা হারিয়ে যাক। আমি চাই না ঘৃণা আমাদের গল্পের শেষ লিখুক। ফিয়া কিছু না বলে হঠাৎ উঠে এসে আরবকে জড়িয়ে ধরল। বুকের ভেতর হাহাকার ভরা কান্না বেরিয়ে এলো একসাথে। তুমি জানো না আমি কতটা ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর। আমি যদি তোমাকে হারাতাম, আমার সব শেষ হয়ে যেত। আরব কষ্টে হালকা গো গো করে বলল। ফিয়া তাড়াতাড়ি সরে এসে মুখে দুঃখ ভরা হাসি ফুটিয়ে বলল, এই যে আস্তে ধরো, ব্যথা পাচ্ছি তো। সরি, আমার খেয়াল ছিল না। আরব তার হাতটা ধরে রাখলো আলতো করে, চোখে নরম হাসি। এবার শুধু একটা কথা মনে রেখো, আমরা কেউই নিখুঁত না, কিন্তু একে অপরকে ঠিক করার ক্ষমতা আমাদের হাতেই। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। এবার শুধু ভালোবাসবো যতদিন বাঁচবো। আমি জানি আমার ফিহা এখন আগের মতো না। ওর চোখে এখন শুধু ভালোবাসা, ঘৃণা নয়। আর দুজনে হাত আলতো করে এক হয়ে গেল। হাসপাতালের ঘরটা যেন নিঃশব্দে এক মিষ্টি আলোয় ভরে উঠল। ভুল প্রতিশোধ আর কান্নার পর অবশেষে জন্ম নিল এক সত্যিকারের ক্ষমার প্রেম। তো দর্শকরা, আজ বিদায়ের সময় আপনাদের লাইক সাবস্ক্রাইব কিছুই করতে বলবো না। ইচ্ছে থাকলে সবাই এমনিতেই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।